শুরু করছি আজকের ক্লাস। আজকে তোমাদের পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস অন পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ হচ্ছে 7, সাত নম্বর। দেখো 7 নাম্বারটা কি বলছে, খুব ভালো করে পরিষ্কার করে বুঝতে পারবে 7 নাম্বারটা কি বলছে। বলছে if the radius base radius of right circular cylinder is increased by 40%, base radius of right circular cylinder মানে হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। কি বলে? লম্ব বৃত্তাকার চোঙ। এর যে বেসের যে রেডিয়াস আছে, এই যে রেডিয়াস, এই রেডিয়াসটা বলছে ইজ ইনক্রিজ বাই 40%। এইটা 40% ইনক্রিজ হয়েছে, মানে বেড়েছে। আর হাইট যেটা আছে, হাইট বলছে 37.5% কমে গেছে। এটা হাইট, তো এটা 37.5% কমে গেছে। তো দ্বিতীয় যদি ছবি আঁকি আমি এইটা, তো যদি রেডিয়াস বাড়ে তো এরকম হয়ে যাবে। এই রেডিয়াস বাড়ছে, এই দিক থেকে বাড়ছে, এটা হচ্ছে রেডিয়াস। এটা যদি বাড়ে তো কিরকম হবে? একটু বড় হয়ে গেল, এরকম হয়ে গেল, তাই তো? আর হাইটটা এখানে কমছে, তার মানে হাইটটা এরকম হয়ে যাবে। হাইটটা তো কমছে, হাইটটা এরকম হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা, ও এটা রেডিয়াসটা, এই বলছে এটা হাইটটা কমেছে, এরকম হয়েছে। আর এই সাইডটা বেড়েছে, রেডিয়াস বেড়েছে, সাইড বেড়ে যাবে, তো এইরকম দেখাবে। তো এর যে ভলিউম আর এর যে ভলিউম মানে আয়তন, এটার যে আয়তন আর এটার যে আয়তন হবে, দুটো যে আয়তন হবে, সেই দুটো আয়তনের মধ্যে যে ডিফারেন্স হবে, পার্সেন্টেজে যে চেঞ্জ হবে, সেটা কত, এটা তোমাদের কাছে জানতে চেয়েছি। প্রশ্ন কি জানতে চেয়েছে? ক্লিয়ার হয়েছে তোমাদের? প্রশ্ন জানতে চেয়েছে যে হোয়াট ইজ দেন ফাইন্ড দা, দেখো লেখা আছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস ভলিউম। ভলিউমে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? ভলিউম মানে হচ্ছে এর আয়তন, মানে এতে কত জল ধরবে, এটা ভলিউম। এক গ্লাসে যতটা জল ধরবে সেটাই তার ভলিউম, বুঝে গেল? যেমন এখানে লেখা থাকে 100 ml, এই যেমন লেখাই আছে 100 ml, তো এর ভলিউম হচ্ছে এখানে 100 ml, 100 ml জল ধরবে, বুঝে গেল? তো হ্যাঁ হ্যাঁ ঠিক। তো এবার এই ভলিউম বের করাটা ফর্মুলা আছে আয়তন বার করার, সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। এইটা যখন বৃত্ত হবে তখন সেটা হয়ে যাবে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, পাই আর স্কয়ার। আর এইরকম পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার করলে অনেকগুলো বৃত্ত হবে। কতটা হবে? হাইট অবধি হবে। এই জন্য এটা হলো পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, এইচ ফর হাইট। পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, আমার হাতটা দেখো, আমার পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার এরকম করে উঠছে। তো উঠতে উঠতে হাইট অবধি পৌঁছে যাচ্ছে। তো এটার হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে ফর্মুলা মনে রাখার দরকার নেই, নিজে নিজে মনে থাকবে, তাই না? এটা যদি পাই স্কয়ার হয়, একটা খুচরো পয়সা আরেকটা তুললে তুলে উঁচু করবে এরকম করে, তো এইরকম করে যে উঁচু করে দেবে সেটাই হচ্ছে তোমার পাই আর স্কয়ার এইচ। এইটুকু অবধি কারো প্রবলেম আছে যে পাই আর স্কয়ার এইচ হচ্ছে এর আয়তন? বলো। নেই, এইটুকু প্রবলেম থাকার কথা নয়। চলো ঠিক আছে। তো এবার আমাকে বলো তোমরা যে দুই রকম যে ছবি এলো, একটা ছোট একটা বড়, তো আয়তন তো নিশ্চয়ই কম বেশি হবে, ভলিউম নিশ্চয়ই কম বেশি হবে, আয়তন নিশ্চয়ই কম বেশি হবে। আগে একটা হবে, পরে কত হবে, এটা দেখতে হবে, আগে কত আর পরে কত। তো আমি
8টা বেড়েছে, কত বেড়েছে? 40%। আমরা জানি 40% মানে কি 2 এর 5। 40% মানে কি 2/5। 40% মানে 2/5, কত? 2/5 মানে 2 এর 5। এখানে কারো আপত্তি আছে? 40% মানে 2 এর 5 বুঝতে পারে এরকম কেউ আছো? বলো। 40% মানে 2 এর 5টা কিভাবে এলো ভেঙে পড়ে দেবো? চলো, কালকে পড়েছো যে 20% মানে 1 এর 5। একে 40% করলে কত দিয়ে গুণ করতে হবে? তো একে কত দিয়ে গুণ করতে হবে? এটা 2/5 হলো না? ক্লিয়ার? একটা নিয়ম। আরেকটা নিয়ম আমি এভাবে লিখতে পারি, 40% মানে 40/100। কাটাকুটি করে দাও, 2 এর 5। ক্লিয়ার? সবার এটা ক্লিয়ার? চলো, সবার এটা ক্লিয়ার হয়ে গেছে। কেউ কিছু বলছো না তোমরা? ক্লিয়ার হলো কি হলো না? চলো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, যারা ডব্লিউবি পুলিশের জন্য করছে বা ডব্লিউবিসি এর জন্য করছে, যে কোনো পরীক্ষার জন্য করুক না কেন, পার্সেন্টেজটা অনেক বেশি আসে, 8-10টা করে আসে, আর মানে কোনো না কোনো রূপে আসে। তো পার্সেন্টেজটা ভালো করে করো, দেখবে ওই অঙ্কগুলো সোজা লাগবে। কালকে বুধবার, পরশু দিন আমি তোমাদের ডব্লিউবি পুলিশের জন্য আলাদা করে করে দেব। তবে আমি বলে দিচ্ছি, কাল থেকে আবার একটা নতুন ক্লাস স্টার্ট হবে তোমাদের। সেটা হচ্ছে সকালে 8টা থেকে 10টা, এবং কি কি ক্লাস হবে ওইটা অফলাইনে ক্লাস হবে। আমি সেন্টারে বসে আগে যেরকম ক্লাস করাতাম সেই রকম ক্লাস করিয়ে দেবো 2-4 জনকে নিয়ে। 2 দিন করাবো নিউ, 2 দিন করাবো ওল্ড, আর 2 দিন করাবো ডব্লিউবি পুলিশের জন্য। এরকম করে 6 দিন হবে, নিউ ওল্ড আর এটা। তো এটা কাল থেকে সকালে 8টা থেকে হবে। তো যারা একদম কাছাকাছি আছে তারা যদি আসতে চাও তো আসতে পারো, তবে রুটিন দেখে আসবে। আমি রুটিনটা আজ রাতে ঠিক করে আমি পোস্ট করে দেবো আজকে রাতেই। তো ওই রুটিন দেখে আসবে, 2-4 জন এলেই হবে। 8টা থেকে 10টা অবধি আমি করিয়ে দিব। অ্যাকচুয়ালি ওই ক্লাসটা করানোর উদ্দেশ্যটা হচ্ছে ওইটা অফলাইনে হবে, ওটা অনলাইনে হবে না। অফলাইনে কিন্তু ভিডিও রেকর্ডিং হবে। অনেক ছেলে মেয়ে যাদের দেখা যাচ্ছে যে ওরা অনলাইনটাকে ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারছে না, তো তাদেরকে আমি ওই অফলাইনে ভিডিও করে, যেমন আগে দিচ্ছিলাম সেরকম অফলাইনের ভিডিও করে দিয়ে দেবো। আর এইটা যেরকম রাতে চলছে সেই স্টাইলে সেটা এটা চলবে, বুঝলে গেল? তো তোমরা অফলাইনের ভিডিওগুলো এইভাবে পার ডে পেয়ে যাবে। তো এটা আমি বলে দিলাম। তো 2 এর 5 বোঝা গেছে এটা। তো আচ্ছা, তাহলে আমরা একটু এটাকে কাটাকুটি করছি বোঝাবার জন্য লিখলাম 40% মানে 2 এর 5, হ্যাঁ। এবার আমাকে বলো এখানে যে 37.5%, 37.5% মনে পড়ছে দেখে কিছু? 37.5% মানে 3 এর 8। ঠিক। দেখো আজকে কিন্তু দেখে মনে পড়ছে, কালকে করেছে যেহেতু। 12.5% মানে 1/8। তো 37.5% হচ্ছে 12.5%-এর 3 গুণ। যদি কারো দেখে মনে হচ্ছে না তো সে এইভাবে ভাবতে পারো, 37 গুণে 74 আর 1 75/2, পার্সেন্টের জন্য 100, 25 দিয়ে কাটবো 3, এটা 4, তো এটা 3 এর 8 হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এই 2 এর 5 আর 3 এর 8-এর মধ্যে কোনো সমস্যা আছে? 2 এর 5 এবং 3 এর 8-এর মধ্যে there is no any problem between 2/5 and 3/8. is it clear? চলো, ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমি মাঝে মাঝে ইংলিশ বলে দিচ্ছি, কারণ দুজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে, তো তাদের জন্য বাংলাটা একটু টাফ হয়ে যায়, বলছি। তো হাইটটা হচ্ছে 3 এর 8, এটা ক্লিয়ার?
এবার আমাকে বলো 40% মানে 2/5 এর আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আমি একটা লিখবো আগে আর একটা লিখবো পরে, বিফোর এন্ড আফটার, হলো? আগে পায়ের ভ্যালু পাই থাকবে, পায়ের ভ্যালু কি কম বেশি হয়? বড় বৃত্ত হলে পায়ের ভ্যালু যা হবে, ছোট বৃত্ত হলে পায়ের ভ্যালু একই হবে। পাই মানে পায়ের ভ্যালু আছে, এটা 22/7, আমরা এটাকে ধরে রাখবো এখন। হ্যাঁ, এখানে ধর্ম বৃত্তের ক্ষেত্রে পাই সমান 22/7 ধর্ম, এটা পায়ের ভ্যালু নয়, কিন্তু পাই সমান ধরতে হবে। কি বললাম বোঝা গেল? তো এবার আমি 22/7 করে লিখবো না, কারণ পাই পাই কেটে যাবে, পাই পাই উপরেও পাই হবে আর নিচেও পাই হবে, আগে আর পরে। এইরকম হবে না যে আগে বড় ছোট আছে তো ছোট পাই, বড় আছে তো বড় পাই, এরকম হয় না, পায়ের ভ্যালু সবসময় সমান। এবার আরটা কি আছে, 2/5 তো মানে আগে যদি 5 হয়, আগে যদি 5 হয় তো পরে 7 হয়ে যাবে, এটা হ্যাঁ বা না বলো? আগে যদি 5 হয় পরে 7 হয়ে যাবে। হ্যাঁ বলেছে 40% ইজ ইনক্রিজড, 40% বেড়েছে, অর্থাৎ আগে যদি 5 হয় তো পরে 7 হবে। এটা সবার ক্লিয়ার হয়েছে? 40% বেড়েছে বলেছে, তো আগে 5 হলে পরে 7 হবে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এখানে ইনক্রিজ বলেছে তাই জন্য ইনক্রিজ করছি। না হয়নি ক্লিয়ার এটা? ক্লিয়ার স্যার। হ্যাঁ, তো এবার এটা আগে যদি 5 হয় তো এখানে আর এর জায়গায় আর এর স্কয়ার আছে, তো 5 এর জায়গায় 5 এর স্কয়ার হবে, আর 7 এর জায়গায় হবে 7 এর স্কয়ার, কারণ 8টা স্কয়ার আছে, 8টা কি আছে, স্কয়ার আছে। তো 5 লিখবো, স্কয়ারের জন্য স্কয়ার করে দিলাম, 7 লিখবো, স্কয়ারের স্কয়ার করলাম, হলো? হ্যাঁ, আচ্ছা এখন পরে স্কয়ার বের করব। এইচ এর ভ্যালু আগে যদি 8 ছিল, আগে যদি 8 ছিল তো পরে কত হয়ে যাবে? 5 5, 3 কমে যাবে, কারণ হাইটটা কমেছে, হাইটটা কমেছে, তো 8টা 11 হবে না, কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তো এই পায়ের সঙ্গে এই পাই কেটে দাও, পায়ের সঙ্গে পাই কাটলাম। তো আগে হলো 5 5 এ 25, 5 5 এ 25, আর 8 25 সব 200, কত বলো? 5 5 এ 25 আর 8 25 সব 200, আর পরে হলো 49 ইনটু 5 সমান 245, কত? কারণ 50 ইনটু 5 হলে 250 হয়, তো 1 করে 5 বার কম মানে 5 সমান 245, 7 ইনটু 7 ইনটু 5 ইকুয়াল টু 245, এটা তোমরা যে পারবে। হ্যাঁ 49 ইনটু 5 ইকুয়াল টু 245, ক্লিয়ার এটা? সবাই বলো 200 এবং 245, এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তা আর 2 সেকেন্ড লাগবে অঙ্কটাতে, যদি প্রশ্ন না থাকে। 200 তে বেড়েছে 45, তাহলে 100 তে বাড়বে 22.5, এটাই অ্যানসার। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে 100, 100 তে কত বার করতে হবে? পার্সেন্ট প্রতি 100 বলে নেই। তো 200 তে হচ্ছে 245 বলে 45 বেড়েছে, তাহলে 100 তে হাফ বাড়বে। 200 তে যদি 45 বাড়ে তো 100 তে 45 এর অর্ধেক বাড়বে, 45 এর অর্ধেক হচ্ছে 22.5, 45 এর অর্ধেক হচ্ছে 22.5, 200 এর হাফ 100 নয়, এই জন্য 45 এর হাফ হবে 22.5। 200 যদি থাকে তো 245 হবে, তাহলে ওর যদি হাফ হয় 100, তো এবার 45 এর অর্ধেক 22.5 বাড়বে।
সবার ক্লিয়ার হয়েছে? তো 22% ইজ দ্য অ্যান্সার। টপ মোস্ট ক্রিটিক্যাল ম্যাথ ছিল এটা, অন্য কোনো প্রসিদ্ধি করতে তো ভালোই ভোগাতো ওদেরকে, ঠিক আছে। आठ नंबर चले जाए আমরা, नंबर 8। आठ नंबर বলছে a man saves a certain part of his income every month। এক ব্যক্তি প্রতি মাসে কিছু টাকা করে সেভ করছে, জমা করছে, সঞ্চয় করে রাখছে, so that he can purchase a car in 1 year। এই জন্য যে সে এক বছরে কারটি কিনবে, একটা কার কিনবে। এই কার কেনার জন্য প্রতি মাসে কিছু টাকা করে সেভ করে রাখছে, সঞ্চয় করে রাখছে। বাই, এবার বলছে by what percent he must increase in his, কত পার্সেন্ট সে বাড়াবে যাতে সে সেম কার্ডটা 9 মাসে কিনতে পারে। মানে ইচ্ছা হলো যে আর 12 মাসে না, আমি 9 মান্থে ইনকামটা করব। অঙ্কটা সবাই বুঝে নিয়েছ? প্রতি মাসে কিছু করে আমি সেভ করব, 12 মাসে আমি যে কার্ডটা কিনবো সেই 12 মাসে কার না কিনে যদি আমি 9 মাসে কার কিনি, তো আমি আগে যা সঞ্চয় করছিলাম তার থেকে সঞ্চয়টা বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। তো এটা জিজ্ঞেস করছে কত পার্সেন্ট বাড়াতে হবে। আগে কত টাকা জমা করছিলাম এটা বলা নেই, পরে কত টাকা জমা করছে এটাও বলা নেই। জাস্ট 2 পয়েন্ট ইজ হিয়ার, দিস ইজ 12 মান্থ এন্ড 9 মান্থ। 12 মাস আর 9 মাস এই দুটোই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, তাই তো? তো এই দুটো থেকে হবে। তো ধরো 12 আর 9 এদের এলসিএম করে নাও, কত হবে লসাগু? 36। ধরে নাও এই কারের দাম হচ্ছে 36 টাকা। প্লাস্টিকের কার কিনবে, লেখা তো নাই কি কিনবে, লেখা আছে? লেখা আছে যে কোন কার কিনবে। তো তুমি ধরে নাও একটা প্লাস্টিকের কার কিনবে, ঠিক আছে? তো এই 36 টাকা কারের দাম, আর 12 মাসে ও জমা করবে, তো পার মান্থ তাকে জমা করতে হবে কত টাকা করে? 3 টাকা করে। আর যদি এটা 9 মাসে জমা করে তো পার মান্থ কত টাকা জমা করতে হবে? 4 টাকা। তো আগে জমা করছিল 3 টাকা, পরে জমা করছে 4 টাকা, তো কত টাকা বেশি হচ্ছে? কত টাকাতে? আগে 3 টাকা করছিল, পরে 4 টাকা করছে, তাহলে 1 টাকা বাড়াতে হচ্ছে। 1 টাকা বাড়াতে হচ্ছে 3 টাকাতে, তাই তো? 3 টাকাতে 1 টাকা বাড়ানো মানে 1/3, আর 1/3 মানে কি অ্যানসার? 33 পূর্ণ 1/3%। তো দিস ইজ দ্য অ্যানসার, এটাই অ্যানসার। কঠিন অঙ্ক ছিল? বলো, সবার ক্লিয়ার হয়ে গেছে? চলো, ক্লিয়ার হয়ে গেছে সবার, কোনো প্রশ্ন আসছে না মানে ক্লিয়ার হয়ে গেছে। এটা আমি আরেকভাবে দেখাচ্ছি, এটা তো সোজা হয়ে গেল, তাও আরেকভাবে দেখালাম। একটা অঙ্ককে অনেক রকম ভাবে দেখানো যায়, বাট আমি তোমাদেরকে দেখাবো যেটা ছোট হবে, সেটা যেটা বড় হবে, যেটা কনফিউশন লাগবে সেটা দেখাবো না।
তো এইটা একটা খুব সহজে হয়ে গেল। তো এইটাকে আরেক ভাবে বলছি, ধরে নাও প্রতি মাসে প্রথমেও x টাকা জমা করছিল, তো 12 মাসে কত জমা করবে? 12x। পরে যদি প্রতি মাসে যে y টাকা জমা করে, তো 9 মাসে জমা করবে 9y, তাই তো? এটাও গাড়ির দাম, এটাও গাড়ির দাম। তার মানে 12x সমান 9y। কেটে দাও 3 দিয়ে, 3 4 12, 3 3 9। তো দেখো এখানে x বাই y সমান আসছে 3/4। তো আগে 3 টাকা জমা করছিল, তো পরে 4 টাকা জমা করছে, মানে 1 টাকা বাড়ছে। কত টাকাতে? 3 টাকাতে। তো 3 টাকাতে 1 টাকা বাড়া মানে হচ্ছে 33 পূর্ণ 1 3% বেড়ে যাওয়া। এটাও খুব সহজ ভাবেই হয়ে গেল, তাই না? কঠিন ছিল এটা? কালি কোথাও আছে, দেখতে হবে কোথায় কালি আছে। ওই কলায় ছিল। তো 8 নাম্বারটা আর বেশি বলছি না, 8 নাম্বার সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি 9 নাম্বারে চলে যাব। একটা বারবার দেয় এরকম একটা কোশ্চেন, যে তোমাদের ডাব্লিউবি পুলিশে এরকম একটা কোশ্চেন। হ্যাঁ বলছি 3/4 3/4 লিখলেন তো, হুম দিয়ে আপনার 1/3 বলছেন। 3/4 মানে একে হচ্ছে, তো দাঁড়া আগে 4। বলিনি। 3/4 মানে হচ্ছে যে আগে যদি 3 টাকা লাগছিল, জমা করছিল, তো পরে জমা করছে 4 টাকা। এবার তুমি প্রশ্ন করো। তাহলে স্যার ওইটা তো 3/4 কি করে হচ্ছে? 1/4 হচ্ছে না স্যার? না, 1/4 হচ্ছে না, এক্স আর ওয়াই এর মান এসছে 12। কালকে স্যার দাঁড়াও আমি আবার লিখছি, এটা 12x সমান 9y ছিল, তো তো এটা 3 হলো, এটা 4 হলো। তো x বাই y সমান কত হলো? 3/4। অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু হচ্ছে 4। তার মানে আগে জমা করছিল 3 টাকা, এখন পরে জমা করতে হবে ওকে 4 টাকা। তাহলে আর ক টাকা বেশি? 1 টাকা। তো 3 টাকাতে না 1 টাকা বেশি হবে না, 4 টাকাতে 1 টাকা বেশি হবে? বলো। না, কালকে স্যার যেভাবে করছিলাম যে ক্রয় ক্রয় মূল্যের উপরে যেটা মানে 1/5 দিয়ে ইনক্রিজ হলে পরে মানে 1/6 হচ্ছিল। শোনো, বিষয়টা হচ্ছে ওইটা সেই জায়গাটায় কার্যকরী হবে যাদের যাদের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। হ্যাঁ, আচ্ছা যাদের যাদের মধ্যে বিপরীত সম্পর্ক আছে সেখানে এটা কাজে লাগবে। বুঝা গেল? এখানেও কিন্তু বিপরীত সম্পর্কই আছে। বুঝা গেল? কারণ টাকা বেশি যদি জমা রাখি, আমি টাকা যদি বেশি জমা রাখি, হ্যাঁ স্যার। তো সময় কম লাগবে, আচ্ছা তাই না? তো আমাদের সময়টা তো ওরা বলে দিয়েছে, আমাদের তো সময়টা বার করতে হচ্ছে না। বুঝা গেল কি বললাম আমি? দেখবে অনুপাত, দেখবে এদের x:y, তো x:y এর অনুপাত 3:4 হচ্ছে। তো আর তুমি যদি 12 মাস আর 9 মাসে যদি করো, তো এর অনুপাতটা হবে 4:3। তো দেখো অনুপাতটা উল্টে গেছে। হ্যাঁ, অনুমান। হ্যাঁ, তো আমি বলছিলাম যে যাদের যাদের মধ্যে বিপরীত সম্পর্ক হবে তাদের অনুপাতটা উল্টে যায়। বুঝলে তো? হ্যাঁ এই অনুপাতটা উল্টে গেছে। তো তুমি যে 4-1 বলছো না, ওটা সময়ে, আমাদের সময় জিজ্ঞেস করেনি, না স্যার। টাকা জিজ্ঞেস করেছে। তো আগে যদি 3 টাকা জমা করতো, তো পরে 4 টাকা জমা করছে, তার মানে 3 টাকায় 1 টাকা বাড়াতে হচ্ছে। আচ্ছা আগে তুমি 3 টাকা জমা করছিলে, পরে তোমাকে 4 টাকা জমা করতে হচ্ছে। তো তুমি বলো 3 টাকা 1 টাকা বাড়ালে, 4 টাকা 1 টাকা বাড়ালে? 3 টাকায় 1 টাকা। হ্যাঁ, তো 3 টাকা 1 টাকা হয়ে গেল। আর যেই 3 টাকা 1 টাকা হয়ে গেল, সেটা হয়ে গেল 33 গুণ 3%। আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ, ওকে ক্লিয়ার। আনলিমিটেড প্রশ্ন করো, আমি একদম ধৈর্য ধরে একদম ভালোভাবে
ক্লিয়ার করে দেবো। কারণ আমি যখন নেটে পড়াই তখন একটু স্লো থাকি, এই জন্য স্লো থাকি যে আমি তো বুঝতে পারছি না যে তোমরা কতটা বুঝতে পারছো। একজনই রিপ্লাই দিচ্ছে হ্যাঁ না হ্যাঁ না করে, আর বাকি কেউ সবাই চুপচাপ আছে। তো হয় এটা হতে পারে যে ওরা বুঝে নিচ্ছে, বা এটা হতে পারে যে কিছুই বুঝতে পারছে না, এদের মধ্যে একটা হবে। তো কিছুই না বুঝতে পারলে অসুবিধা আছে, আমাকে আরও অন্যভাবে বোঝাতে হবে। তবে এই জন্য মাঝে মাঝে তোমরা যদি বুঝতে না পারো তো অবশ্যই বলবে। এখন কম ছেলে মেয়ে জয়েন করেছে বলে আমি এটা বলছি, অবশ্যই বলবে, কিন্তু যখন এটা বেশি ছেলে আগামী দিন জয়েন করে নেবে তখন আর বললে হবে না। একসঙ্গে দেখবে অনেকে বলতে রেখেছে, তখন মেসেজ করতে হবে, চ্যাট করে বলতে হবে। তো আমার একটা আছে, বরাবরই আমি সামনে দুইজনকে বসিয়ে রাখি যাতে ওরা প্রশ্ন করে দেয়। তো ওরা প্রশ্ন করলে তোমাদের ওই প্রশ্নের সঙ্গে মিলে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। চলো এবার আমি চলে আসি 9 নম্বরে। আজকে সেটিংটা খুব ভালো হয়েছে, লাইটটাও খুব ভালো আসছে, আর সব কিছু ঠিকঠাক আছে আজকে। এ ম্যান মাল্টিপ্লাই এ নাম্বার বাই 7 এর 4 ইনস্টিড অফ 3 এর 5, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন রেভিনিউ। এক ব্যক্তি একটা নাম্বারকে 7 এর 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, ওকে করা উচিত ছিল 3/5 দিয়ে, ইনস্টিড অফ 3/5। ক্লিয়ার হলো? 7 এর 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, ওকে করা উচিত ছিল 3/5 দিয়ে। তো যেটা উচিত ছিল সেটা আগে লিখব। ওকে করা উচিত ছিল 3/5 দিয়ে, কিন্তু করে দিয়েছে কত দিয়ে? 7/4 দিয়ে করে দিয়েছে। তো বলেছে এই যে ভুল করে দিয়েছে, তো এটা কিছু পরিবর্তন হয়ে গেছে, কিছু চেঞ্জ হয়েছে, তো কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। এই ভুল করার জন্য কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। তো আমরা এই ধরনের অঙ্কতে সব থেকে সহজ হবে নিচে যেগুলো আছে তাদের এলসিএম বা লসাগুটাকে তুমি নাম্বার ধরে নেবে। তো এখানে 5 আছে, এখানে 4 আছে, তো 5 এবং 4 এর এলসিএম বা লসাগু কত? 20। তো তুমি নাম্বারটা 20 ধরে দাও। তো 20 কে 3 এর 5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, তাই তো? নাম্বার ধরেছি 20, তো 20 কে 3 এর 5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, কিন্তু কি করেছে 20 কে 7 এর 4 দিয়ে গুণ করে দিয়েছে, তাই তো? তো এবার দেখবো আমি এখানে কি রেজাল্ট আসছে। 35 এখানে আসছে 12 আর এইখানে আসছে 35। এটা অরিজিনাল আসার কথা ছিল, এসেছে এইটা, তার মানে বেশি এসে গেছে। কত বেশি এসেছে? কত বেশি এসছে তোমরা বলো? 23 বেশি এসছে। 35 থেকে 12 বিয়োগ করে দাও, 23 বেশি এসেছে। 23 12তে যদি 24 বেশি আসতো 23 এর জায়গায়, তো ডবল হতো, হবে না বলো? 12তে জায়গায় যদি 24 হতো তো কত হতো? ডবল হতো। তো ডবল হলে আমরা বলতাম 200%। 100 মান যদি 100% বলি, তো 2 সমান 200% নয়? তো 200% থেকে একটু কম হবে, কারণ 24 হয়নি, 23 হয়েছে। হবে না বলো আমাকে তোমরা আগে? 12 জায়গায় 24 হয়েছে, 12টা 24 ডিফারেন্স হয়েছে, 24 যদি 24 মানে 23 হয়েছে, যদি 24 ধরে নিই তো ডবল হবে। তো ডবল মানে 200%, কিন্তু এখানে তো 23 আছে, তো পুরোপুরি 200 নয়, 200 থেকে একটু কম, 200 থেকে একটু কম। তো এবার চারটে অপশন দেখে বলো তো কোনটা অ্যান্সার হবে? 191.2 হ্যাঁ, 191/2/3। এবার কারো কারো মাথায় আসছে যে এখানে তো নান অফ দিস লেখা আছে, তো যদি নান অফ দিস অ্যান্সার হয়ে যায় তো কি করব? এটা একটা প্রশ্ন, তাই তো?
যদি এখানে নান অফ দিস না থাকতো তো আমাদের কোনো প্রশ্ন আসতো না, আমরা এইটাকে অ্যান্সার করে চলে আসতাম। বাট যখনই নান অফ দিস থাকবে তো একটা ডাউট হয়ে গেল যে এটা হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে এইটাকে অ্যাকচুয়াল কিভাবে আনবো সেইটা আমরা শিখব, কিন্তু অ্যান্সার এটাই হবে। নান অফ দিস খুব কম হয়, বুঝা গেল? নান অফ দিস খুব কম হয়। তো যদি কোনোদিন আন্দাজে মারতে চাও তোমরা, আন্দাজ তো নয়, এডুকেটেড গেস বলা হয়েছে এটাকে, অর্থাৎ তুমি চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে বলছো। এরকম নয় যে তুমি কলমা করে একটা গোল করে দিলে, বুঝা গেল? বা জয় শ্রীরাম বলে তুমি গোল করে দিলে, হবে না কিছু, বুঝা গেল? তো তোমাকে পরিশ্রম করে করতে হবে, ঈশ্বরের নাম নিতে হবে, নাও তুমি ঈশ্বরের নাম, বাট পরিশ্রম করে, বুঝা গেল? পরিশ্রম না করলে ঈশ্বর ওখান থেকে বলবে যে এই ছেলেটা কোনো পরিশ্রম করলো না আর আমার নাম করে সাকসেস চাইছে। তো ঈশ্বর বলে না যে আমি ওদের সঙ্গে বেইমানি করতে বলছি, দিন রাত দেখে খাটছে। ঈশ্বরের কাছে সবাই সমান। তো আমি যেটা বলতে চাইছি যে এবার দেখো এইটাকে ডাইরেক্ট অ্যান্সার কিভাবে আনবো। 12তে যদি 23 বেশি হয় তো একে কত বেশি হবে? 23-এর 12, হ্যাঁ বা না বলো? 12তে যদি 23 বেশি হয় তো একে বেশি হবে 23/12, ঠিক আছে? আর এই 23/12কে কেউ বলো তো আমাকে এইভাবে লেখা যাবে কি যাবে না? হ্যাঁ, এটা যাবে। 2 মাইনাস 1-এর 12, বুঝতে পারি এটা, তাই তো? এটা যদি এলসিএম করো তো 12 হবে, লসাগু করলে কত হবে? 12। তো 12 দুগুণে 24, 12কে 12 মাইনাস 1, তো 23-এর 12 হলো তো, হলো 23-এর 12। আচ্ছা আমাকে বলো এবার তোমরা যে 2 মানে তো 200%, 2 মানে কত পার্সেন্ট? 200%। আর 1-এর 12 মানে কত পার্সেন্ট? 1-এর 12 মানে হচ্ছে 8 পূর্ণ 1-এর 3%। 1-এর 12 মানে কি বললাম? 8 পূর্ণ 1-এর 3%। 1-এর 15 অবধি তোমরা বারবার লিখবে, লিখলে দেখবে মুখস্থ হয়ে যাবে। তো এখান থেকে 2 মানে 200%, তো 200% থেকে 8 পূর্ণ 1-এর 3 যদি বিয়োগ করি পার্সেন্ট, তো এটা হয়ে যাবে 191 পূর্ণ 2-এর 3%। 200 থেকে 8 বাদলে 192 হতো, তাই না? বুঝে গেল? এবার এই বিয়োগটা শর্টকাট কারা কারা জানে না বলো দেখি? এই বিয়োগটা যদি শর্টকাটে বলে দিই তাহলে তো বিশ্বাস করবে, তাই না? তো এই বিয়োগের শর্টকাট জানা আছে তোমাদের? জানা নাই? চলো এই বিয়োগের শর্টকাট বলে দিচ্ছি। তো এই বিয়োগের শর্টকাট বলে দিচ্ছি আমি। এটা তোমরা নিজেরা করবে, আমি অন্য 4টে উদাহরণ দেব, আমার পড়ানোর স্টাইল আলাদা, যে আমি যেটা করব সেটা দিয়ে আমি প্রমাণ করি না, আমি অন্য দেখাবো না, ওইখান থেকে তুমি এইটা বলবে, ক্লিয়ার? তো চলো আমি বলছি 12 মাইনাস 2 পূর্ণ 3-এর 7, এবার বিয়োগ করবো মুখে মুখে। তো কিভাবে করবে? এই যে 2 আছে, 2 বিয়োগ না করে 3 বিয়োগ করে দিবে। কি করবে? তাহলে 12 থেকে 3 বাদলে কত হবে? 9। আর এই নিচে থেকে উপরে বিয়োগ করে দিবে, 7 থেকে 3 বাদলে কত হবে? 4। এটা হলো 9 পূর্ণ 4-এর 7, 9 পূর্ণ 4-এর 7। এটা আমি 4-5টা করাবো, তারপরে ক্লিয়ার হবে।
4-5টা দিব আরো, আরেকটা বলছি আমি। দেখো সাউন্ড আসছে, সাউন্ডটা বলে দাও তোমরা। ও ঠিক আছে। তো এটা কি বুঝতে পেরেছো সবাই তোমরা, যে 10 মাইনাস 2 পূর্ণ 3 এর 5টা বুঝতে পেরেছো না আরেকবার বলবো? বুঝে নিয়েছো? চলো। হ্যাঁ চলো আরেকবার ঠিক আছে আমি করে দিচ্ছি। 7 মাইনাস 2 পূর্ণ 1 এর 8। তোমরা কি করবে, এই 2 বিয়োগ না করে 1 বাড়িয়ে বিয়োগ করবে। তো 2 থেকে 3 বিয়োগ করে দাও, কত হয়ে যাবে? 7 থেকে 3 বাদলে 4, আর এই 8 থেকে 1 বিয়োগ করে দাও। পার্সেন্ট হলে পার্সেন্ট, না হলে এরকম। বিয়োগটা বুঝতে পারলে? আরেকটা আরেকটা দিচ্ছি আমি তোমাদের, তোমরা এবার বলো এটা। 26 মাইনাস 10 পূর্ণ 3 এর 4, বলো। 26 থেকে 10 মাইনাস করে 16, আবার একটা করে 15, কত হবে आंसर বলো? 51/4। হ্যাঁ 4 থেকে 3 বাদলে 1, আর 26 থেকে 10 এর জায়গায় 11 বিয়োগ করব। তো এবার তোমরা আমাকে বলো, যেটা আমি করেছিলাম যে 2 মানে 200% মাইনাস 8 পূর্ণ 1 এর 3%, তো বলো এবার কি হবে এটা? 200 থেকে কত বাদ দিবে? তো 200 থেকে 9 বাদলে হবে 191, আর কি হবে? 3 থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তো এটাই তো করেছিলাম আমি, এটাই তো আছে। তাহলে ভগ্নাংশের বিয়োগ আমরা শিখলাম, তাই তো? সাবট্রাকশন ও ফ্র্যাকশন, ভগ্নাংশের বিয়োগ আমরা শিখলাম। তো এটা সোজা লাগলো? যদি যোগটা সোজা আছে, যোগ নিয়ে কিছু যোগ যদি করো দুই এইটা, তো এটা ডাইরেক্ট 208 208 হয়ে যাবে, একটা ভাঙা অংশটা রেখে দাও, বুঝা গেল? তো যোগটা তো ফ্যাক্টর না, বিয়োগটা ফ্যাক্টর। তাহলে ক্লিয়ার হলো তোমাদের, এটা মনে থাকবে আমি যেটা বললাম, যে এক বেশি করে বাড়িয়ে তাড়াতাড়ি বিয়োগটা হচ্ছে না, এই বিয়োগে কিন্তু দেখবে যে 30-40 সেকেন্ড লেগে যায়। গুণ যে শিখালাম আমি তোমাদেরকে ভগ্নাংশে, গুণ শিখালাম না, দেখো 4 পূর্ণ 2 এর 3 কে ধরো তুমি 5 দিয়ে গুণ করবে, হ্যাঁ? তো 4 5 কত 20, আর 5 দুগুণে 10। এবার 10/3 কে ভেঙে পাবো আমি 3 পূর্ণ 1 এর 3, তো 20 আর 3 কত হবে? এটা শিখিয়েছি তোমাদেরকে। দেখো এই অঙ্কগুলো না করে যদি আমি তোমাদের ডব্লিউবি পুলিশের অঙ্ক করে দিই, তো তখন হয়তো কঠিন লাগবে। এইগুলো করার পরে ডব্লিউবি পুলিশের অঙ্কগুলো খুব ইজি লাগবে, এই জন্য একটু আমি টাইম নিলাম। আর সকালের বেচে ডব্লিউবি পুলিশের 2 দিন আমি করে দিব, ডব্লিউবি পুলিশে। তো এটার জন্য চিন্তা ভাবনা করছি। আমি বেশি বেশি করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি লকডাউনে, যাতে তোমাদের এনার্জি না লস হয়ে যায়, বুঝলে না? সামনে থাকলে কি হয়, একটু এনার্জি বাড়ে, আর সামনে না থাকলে তোমাদের অত এনার্জিটা পাবে না, এরকম মনে হয়। বাট আমার এনার্জি, তোমরা সামনে থাকো আর না থাকো, আমার এনার্জি থাকে, ঠিক আছে? কারণ আমি ফাইনাল রেজাল্টে বিশ্বাসী, আমি ওই আবেগে ভাসি না। ফাইনাল যে রেজাল্ট, সেটা হচ্ছে তোমাকে ভাবতে হবে।
আবেগে কিছু হবে না। ফাইনাল রেজাল্ট হচ্ছে যে চরম পরিশ্রম করা, তবে কিছু হবে। আমিও চরম পরিশ্রম করছি, তোমরাও চরম পরিশ্রম করো। আমার পরিশ্রম এইটুকু যে আমি যতক্ষণ ক্লাস নিলাম এটা, কিন্তু আমার ক্লাসটা তো অনেকক্ষণ হচ্ছে। আর তোমাদের পরিশ্রম হচ্ছে ক্লাসের বাইরে সারাদিন করা। তো এটা তোমরা মাথায় রাখবে। চলো 10 নম্বর পাচ্ছি। A student multiplied a number by 3 এর 5 instead of 5 এর 3। 5 এর 3 এর পরিবর্তে 3 এর 5 দিয়ে গুণ করে দিয়েছে। একই অঙ্ক, সেম অঙ্ক। এটা তোমরা আমাকে বলে দাও কি করব আমি। হ্যাঁ, 3 এবং 5 এর লসাগু হচ্ছে 15। তো সংখ্যাটা আমি 15 ধরে নেব। ইনস্টেড অফ 5 এর 3 বলেছে, 5 এর 3 এর পরিবর্তে। তো 5 এর 3টা আমি এদিকে লিখবো। হলো? যদি এদিক ওদিক লিখতে ভুল করে দাও পরীক্ষা চলে যাবে, আগে বলেছি আমি। এই জন্য বুঝে লিখতে হবে। 3 এর 5 এর ইনস্টেড অফ 5 এর 3 মানে 5 এর 3 এর পরিবর্তে। তো 5 এর 3টা আমি এদিকে লিখলাম। ঠিক আছে? তো এবার এটা কাটলাম, কত হলো? 25। কত হলো? আর এটা কাটলাম 9। তো যেটা 25 আসার কথা ছিল সেটা 9 চলে এলো। কি বললাম বলো? তো কত বেশি এলো? হ্যাঁ, বেশি আসেনি। আমি দেখছি ট্রাই করে যে তোমরা ঠিক শুনছো কিনা। বেশি আসেনি, কম এসেছে, তাই তো? 25 এর জায়গায় 9 এসেছে। তো বেশি তো আসেনি, কম এসেছে। কত কম এসেছে? তো 25 এ কম এসেছে 16। তো 100 তে কত কম আসবে? তো 100টা 25 এর কত গুণ? 4 গুণ। 25 এর 4 গুণ হচ্ছে 100। তো 16 এর 4 গুণ কত হবে? এটাই অ্যান্সার। সব যে ক্যালকুলেশন বড় হবে এমন তো মানে নাই। একটা বড় দিয়েছিলাম আমি, সব ক্যালকুলেশন বড় হবে এমন কোনো মানে নেই। তোমাদের আর পুলিশের পরীক্ষা এরকম ছোট ক্যালকুলেশন ওয়ালা আসবে, এই অঙ্কটাই আসবে, বাট এইরকম টাইপের আসবে। দশেরটা কাউকে আর কিছু বলতে হবে? হুম, 11। একই অঙ্ক। A student multiplied a number by 3 এর 4 instead of 4 এর 3। তো এখানে 4 এর 3টা লিখবো আমি, কিন্তু লিখেছি আমি 3 এর 4। স্পিড করছি, এলসিএম কত হবে? 12। এটা হলো 16, 4 দিয়ে কাটলাম 3, এটা হলো 9। তাই তো? এটাই তো বলেছে নাকি? এবার হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন? 16 তে কত এসেছে? 9 এসেছে। তাহলে কত কম? 7 কম। কত কম? তো 16 তে 7 কম হলো। তো একে হচ্ছে 7 এর 16। 16 তে যে 7 কম হয় তো একে কত হবে? আর 100 তে কত হবে? 7 এর 16 ইনটু 100। একের 16 সমান যদি তোমাদের মনে থাকে তো মুখে মুখে হয়ে যাবে, কিন্তু একের 16 তোমাদের মনে নেই। মনে আছে একের 16? একের 16 মনে নেই। 6 16 96। তো 4 এর 16 মানে 6 পূর্ণ 1 এর 4। তো একের 16 মানে হচ্ছে 6 পূর্ণ 1 এর 4। কি করে মুখে মুখে বার করলাম একের 16 মানে 6 পূর্ণ 1 এর 4? বুঝতে পেরেছো তোমরা? চলো আমি ছোট করে করব, আমি 100 দিয়ে গুণ করব না। 16 তে তোমার
7 বেশি এসছে, তো একে হবে 7 এর 16। তো আমি এই 7 এর 16 কে এইভাবে ভাববো, একের 16 গণিত 7। কিভাবে ভাববো? তো একের 16 মানে হচ্ছে 6 পূর্ণ 6, এভাবে ডাইরেক্ট করো। 6 16 কত? 96, থাকলো 4। তো 4 এর 16 মানে একের 4। এটা কত? 6 পূর্ণ একের 4। হ্যাঁ, এটা এটা এইভাবে হতো, 6 পূর্ণ 4 এর 16 হতো। তো 4 একে 4, 4 4 এর 16। তো 6 পূর্ণ একের 4 হচ্ছে না? তো আমি একবারে করলাম, একের 16 মানে কি বললাম? 6 পূর্ণ একের 4, এর 7 গুণ। এর কত গুণ? 7 গুণ। এবার গুণের শর্টকাট তো বলেছি, গুণের শর্টকাট বলে নেই, এখনই তো বললাম। 6 7 কত? 42 পূর্ণ 7 এর 4, 7 থেকে 7, 7 এর 4 কে ভেঙে পাবো আমি, 7 এর 4 কে যদি ভাঙি আমি পাবো 1 পূর্ণ 3 এর 4। কত পাবো? তাহলে 42 আর 1 কত হচ্ছে? তাহলে 43 পূর্ণ 3 এর 4% হলো। বুঝতে পারলে এটা? হুম। হ্যাঁ, আমি তোমাকে বললাম, যদি তোমার এটা মনে থাকে, একের 16 সমান 6 পূর্ণ একের 4, তো এখানে খুব স্পিডে হয়ে যাবে। যদি মনে না থাকে তো ঐকিক নিয়মে করতে পারো। ওটা হচ্ছে ঐকিক নিয়ম। 16 তে 7, একে হচ্ছে 7 এর 16, 100 তে হচ্ছে 7 এর 16 ইন্টু 100। একে আমরা বলি ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। বুঝা গেল? এটা তুমি করতে পারো। 4 দিয়ে কাটবে, 4 4 এ 16, 4 পয়সা 100, 7 25 175, 175 বাই 4, 4 4 এ 16, 1 15, 3 4 এ 12, 3 4 হলো। এখন তুমি ঠিক করবে যে এতগুলো ক্যালকুলেশন করলে তোমার তাড়াতাড়ি হবে না এইটা করলে তাড়াতাড়ি হবে। তোমার যদি এইটা করলে তাড়াতাড়ি হয় তো এইটা করবে, আর যদি এইটা করে তাড়াতাড়ি হয় তো এইটা করবে। কোনটা তাড়াতাড়ি হবে তোমরা একবার আমাকে বলো দেখি। আমি তো 7 25 175 বলে দিচ্ছি, তোমরা 5 7 35 এর 5 হাতে 3 করবে, তাই না? टीचर तो 42 7/4 समझ में आ गया। उसके 43 3/4 जो এটা 7 এর 4 মানে 7 এর 4 মানে কি? একে ভেঙে, এখানে সব সময় ছোট হয়, বড় হয় না। বড় যখন হয়ে গেছে তখন বুঝতে হবে 1 থেকে বেশি হয়ে গেছে। তো 7 এর 4 কে আবার ভাঙতে হবে, 4 দিয়ে ভাগ করে 7 কে, 4 একে 4, তো একটা গোটা পাবো। আর 3 এর 4, 1 পূর্ণ 3 এর 4, ওটা ভেঙে পেলাম। তো 42 এর সঙ্গে 1 যোগ করলাম 43। উপরে যখন দেখবে নিচে থেকে বড় হয়ে গেছে তখন কি ভাববে? যে এক্সট্রা হয়ে গেছে। বুঝা গেল? উপরে বড় হয় না। তোমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ক্লাস 5 এ শিখেছো, প্রপার ফ্র্যাকশন ইমপ্রপার ফ্র্যাকশন। এটা ক্লিয়ার হলো সবাইয়ের? বুক 1 এ এই অঙ্কটা ছিল না, ঠিক আছে? আমি বুক 1 এবং বুক 2 মিলে এক জায়গায় করে করাচ্ছি। কেউ এটা ভাবিও না যে নতুন অঙ্ক হচ্ছে, শুধু বুক 1 থেকে হচ্ছে। বুক 1 এবং বুক 2 মিলে অঙ্ক হচ্ছে, মানে কিছু আছে, কিছু এক্সট্রা আছে। আর যে এক্সট্রা গুলো আছে এটা ভালো মাপেরই আছে, ছোট অঙ্ক নেই। এটা সবার হয়ে গেলে আমি নেক্সট অঙ্কতে যাব। রমজান কিছু বলবে? হুম, পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, আজকে কালকে তো বলেছিলাম দিব আমি, কিন্তু কালকে আর দিতে পারিনি। তো কালকে তো বলেছিলাম আমি দিব। তো আজকে ক্লাসের পরেই করে দেবো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে।
চলো 12 নাম্বারটা বলি। আমাকে ওই ক্লাস করার সময় কেউ আমাকে মোবাইলে পাবে না, কারণ আমি এই মোবাইলটাকে অফ করে আমার যে এখানে ইন্টারনেট আমি ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, অর্থাৎ আমার মোবাইলে যেন কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য এটা করা। তো তোমরা যদি হঠাৎ করে যদি ক্লাসে কোনো ডিস্টার্ব হয়ে যায়, তো আমাকে যদি ফোন করো তো ফোনে পাবে না, তো তোমরা মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে, বুঝা গেল কিছু বলতে গেলে তখন। 12 নাম্বার দেখি। The price of sugar is increased by 16.23%. সুগারের দাম বেড়ে গেছে 16.23%। তো তোমরা বুঝতে পারছো 16.23% মানে 1/6। অর্থাৎ আগে 1 কেজি চিনির দাম যদি 6 টাকা ছিল, তো এখন 1 কেজি চিনির দাম হয়ে যাবে 1 টাকা বেশি, হয়ে যাবে 7 টাকা। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার বলছে and the consumption of a family is, দেখো এর আগে যে প্রথম দিন যে অঙ্ক করেছিলাম তোমাদের, সেখানে বলেছিলাম যে এটা বাড়লে অত কমবে, তো এটা ডাইরেক্ট হয়ে গেছিল, বাট এখানে সেই অঙ্কটা দেয়নি, এখানে পাবলিক নিজে থেকে কমিয়ে দিয়েছে, নিজের একটা হিসাব করে অঙ্ক করেনি, নিজে থেকে কমিয়ে দিয়েছে। আমরা অঙ্ক করে কমাই না, অঙ্ক করতে যাই বলে একটু কমিয়ে দাও, তাই তো? তো একটা নিজে থেকে 20% কমিয়ে দিয়েছে। যদি আমাকে জিজ্ঞেস করতো কত পার্সেন্ট কমবে, তো আমাকে আলাদা অ্যান্সার হতো, বাট পাবলিক নিজে থেকে 20% কমেছে। কি? কনজাম্পশন, ব্যবহার, পরিমাণ, বুঝা গেল? পরিমাণটা কমিয়ে দিয়েছে, তো কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছে। কত কমেছে? 20%। তো 20% মানে হচ্ছে 1/5। অর্থাৎ আগে 5 কেজি যদি চিনি কিনতো, 5 কেজি যদি চিনি কিনতো, তো এখন 1 কেজি কম কিনবে, 4 কেজি। ক্লিয়ার? এটা তুমি এবার কাটাকুটি করলে কেটে দিবে, ক্রস কাটাকুটি যার সঙ্গে যা হবে কেটে দিও, অসুবিধা নেই, বুঝা গেল? এখানে কাটাকুটি যাবে না, কারণ সবচেয়ে শর্টেজ ফর্মে আছে এটা, আর কাটবে না এটা। হ্যাঁ, তো এবার দেখো 3/5 কত হলো? 15 টাকা। এটা হচ্ছে রেট, এটা কি রেট, আর এটা 7 দুনি কত? 14। তো আগে যদি 15 টাকা খরচ হতো, রেট ঠিক বলা যাবে না, খরচ আগে যদি 15 টাকা খরচ হতো, তো এখন খরচ হচ্ছে কত? 14 টাকা। তার মানে কত টাকা কমছে? 1 টাকা কম। কত টাকাতে? 15 টাকাতে 1 টাকা কম। এবার 1/15 সমান যদি মনে থাকে তো ঠিক আছে, আর মনে না থাকলে 6 15 90, 10 থাকছে, 10/15 কাটাকুটি করে দাও, 6 15 2 3%। দেখো আমি ডাইরেক্ট 100 ওইভাবেই করছি, 6 15 90, হাত থাকলো 10, তো 6 15 10/3, 10/15 কাটাকুটি করে 2/3। ক্লিয়ার হচ্ছে? বুঝতে ক্লিয়ার হচ্ছে? ও এটা না 15 নামটা পড়ছি 100 কাছাকাছি, 6 15 90। হ্যাঁ, 7 গেলে বেশি হয়ে যাবে। তো এবার থাকলো 10 15। হ্যাঁ বলো। দেখো বিষয়টা এটা নয়, আমি দেখার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ছে এটা 6 15 2 3 হবে, বাট তোমাদের বোঝানোর জন্য কাটাকুটি করছি। তোমাকে এই প্রশ্ন, হ্যাঁ কি, আচ্ছা হ্যাঁ, এটা কাটাকুটি এখানে না করলেও হবে। এইখানে 30 টাকা, এটা হবে 28 টাকা, আবার কাটো, তাহলে 15 টাকাটা কত হয়ে যাবে? ওইটাই চলে আসবে। তোমাকে একবার না একবার কাটতেই হবে, যখন কাটতেই হবে তো আগেই কেটে দিই। বুঝা গেল কি বললাম?
তো এটা পরেও কাটতে পারো, না কাটলে অ্যান্সার আসবে, লাস্টে কাটতে হবে। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 13 নাম্বার। দ্য সেল অফ এ সিনেমা টিকিট ইজ ইনক্রিজ বাই 57.7%। সিনেমা টিকিটের যে সেল সেটা বেড়ে গেছে 57.7%। এটাকে দেখে চিনতে পারছো তোমরা? কালকে করেছিলাম 157.7, মনে পড়ছে? যদি মনে পড়ছে তো এটা হচ্ছে 4-এর 7। আর যদি মনে পড়ছে না তো আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, দেখিয়ে দেবো। 1-এর 7 সমান ছিল 14.2%, তাই তো? 14 কে 57 করতে হবে, তো 4-14 কত? 56। তো 4 বারে যাবে, তো একে 4 দিয়ে গুণ করে, একে 4 দিয়ে গুণ করো, তো 4-14 56 আর 4-2 8। এবার এই 8-এর 7কে ভাগানি করে আবার পাবো আমি 1.1-এর 7। তো 56 আর 1.1-এর 7 মিলে কত হয়ে যাবে? ক্লিয়ার? আর যদি না আসে এটাও, তো তোমার তো লাস্ট রাস্তা আছে, এইটা এটা গুণ করবে, এটা যোগ করবে, তাই না? ওইটা লাস্ট রাস্তা, কিন্তু আমি ওই রাস্তায় যেতে দেব না, এটা মুখস্থ হয়ে যাবে। যে ডেটা গুলো দিচ্ছি 57.1-এর 7, 37.1-এর 2, 16.2-এর 3, এইগুলোই আসবে পরীক্ষা হলে, দেখবে এইগুলোই আসছে। তো এইগুলোই করতে করতে তোমার এটা মুখস্থ হয়ে যাবে, বুঝা গেল? তো এটা হলো 4-এর 7। এর মানে হচ্ছে কি, বলছে দ্য সেল অফ সিনেমা টিকিট ইজ ইনক্রিজ বাই এত, সেলটা বেড়ে গেছে, অর্থাৎ আগে 7 টাকা সেল হতো, তো এখন সেল হচ্ছে 11 টাকা। 7-এ 4 বেড়েছে, হ্যাঁ বা না বলো? আগে যদি সেল 7 টাকা হতো, এখন সেল কত হচ্ছে? 11 টাকা। and the price of ticket is increased by 16.23%। টিকিটের যে প্রাইস সেটা 16.23% বাড়িয়ে দিয়েছে। 16.23% মানে কি? 1-এর 6। অর্থাৎ আগে 6 টাকা দাম ছিল একটা টিকিটের, তখন একটা টিকিটের দাম কত টাকা আছে? 7 টাকা। দুটোই বাড়িয়ে দিয়েছে। সিনেমার সেল বেড়েছে, টিকিটের দামও বাড়িয়ে দিয়েছে। আগে 60 টাকা সেল হতো, তখন 11 টাকা সেল হচ্ছে। আর এখানে আগে 6 টাকা যদি একটা টিকিটের দাম ছিল, তখন একটা টিকিটের দাম হয়ে যাবে 7 টাকা। তো 7-এর সঙ্গে 7 কেটে দাও, ছোট হয়ে যাবে, তাহলে 6টা হয়ে যাবে 11। 6টা কত হবে? 11। তাহলে 6-এ কত বেড়েছে? 5। তো 6-এ যদি 5 বাড়ে, তো একে বাড়বে 5-এর 6। একে বাড়বে কত? 5-এর 6। এবার আমাকে একে গণিত 100 দিয়ে গুণ করলে কাটাকুটি করে অ্যান্সার হয়ে যাবে, বাট আমি ওই জায়গায় যাচ্ছি না, কারণ ওইটাতে কি হবে, একটু বড় হয়ে যাবে। একদম সাবধানে পা আমরা ফেলছি, যাতে কোনো জায়গায় সময় নষ্ট না হয়। এখানে তুমি 100 দিয়ে গুণ করে দাও, তোমার অ্যান্সার হয়ে যাবে কাটাকুটি করে, বাট এটাতে সময় লেগে যাবে। এই সময়টাকে বাঁচাবার জন্য আমি কি বলছি সেটা শোনো। এই সময়টাকে বাঁচাবার জন্য এই অঙ্কটাকে দুভাবে করব, যে দুটোই তাড়াতাড়ি হবে, বুঝা গেল? একটা হচ্ছে এটা, যে 5-এর 6কে বলা যেতে পারে 1 মাইনাস 1-এর 6। 6-কে 6 মাইনাস 1 সমান 5-এর 6, হলো? 1 মাইনাস 1-এর 6। তো 1 মানে 100%, 1 মানে কত পার্সেন্ট? আর 1-এর 6 মানে 16.2-এর 3%। 100 থেকে 16-র জায়গায় কত বিয়োগ করবো এখন? 17। বিয়োগ তো শিখালাম, 16 জায়গায় কত বিয়োগ করবো? 17। তো 100 থেকে যদি 17 বিয়োগ করি, তো হয়ে যাবে 83। আর 3 থেকে 2 বিয়োগ হবে, কত হবে?
তো 83 পূর্ণ 1 এর 3 হয়ে গেল। 1 মাইনাস 1 এর 6 সমান 5 এর 6। দেখে নিতে হবে 6 কম কত আছে, 1 কম আছে, 5 আছে না, তো 6 কত কম আছে, 1 কম আছে, বাস 1 মাইনাস 1 এর 6। এক্ষুনি বিয়োগ শিখালাম না, বিয়োগটা এক বাড়িয়ে, এক্ষুনি তো বিয়োগ শিখালাম, বলেছিলাম যে এক বাড়ি দিতে হবে, বুঝে গেলে এটা? মুস্কানকে চা খেয়ে খাওয়াতে হবে, ভুলে যাচ্ছে। এইটা একটা হলো, এইটাকে আরেক ভাবে করব, 5 এর 6টাকে দেখে নাও, যদি বিয়োগ না করো তো যোগেও হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা জানি 5 এর 6 মানে হচ্ছে 1 এর 6 গণিত 5, হ্যাঁ না বলো? আর 1 এর 6 সমান হচ্ছে 16 পূর্ণ 2 এর 3 পাশে, তো একে 5 দিয়ে গুণ করলে হবে 5 × 80, আর 5 দুগুণে হবে 10, আর এই 10 এর 3 কে যদি আমি এদিকে ভাঙানি করি, 3 তিরিখে 9, 3 পূর্ণ 1 এর 3, তো 80 আর 3 কত হবে, তো 80 আর এদিকে 3 পূর্ণ 1 এর 3, তো কত হবে 83 পূর্ণ 1 এর 3। দুই রকম ভাবে করে দেখালাম, ক্লিয়ার হয়ে গেল আশা করি, না হয়নি ক্লিয়ার? আজকের অঙ্ক খুব ভালো ভালো অঙ্ক আছে, এই অঙ্ক হয়ে যাওয়ার পরে পার্সেন্টেজ থেকে আর ভয় লাগবে না, এটা গ্যারান্টি দিলাম। পার্সেন্টেজের এই অঙ্ক হয়ে গেলে আর তোমাদের পার্সেন্টেজ থেকে কি বললাম, ভয় লাগবে না। এই 14 নম্বর অঙ্কটা একদম মাথা ঠান্ডা করে খুব ভালো করে বুঝতে হবে, তবে এটা ক্লিয়ার হবে, মানে হবে না। তো 14 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্কই আছে, বাট আমি ছোট করে দেব, তোমাদের মাথায় ঢুকবে কিনা এটা একটু ডাউট আছে, চলো কারো কারো মাথায় ঢুকে যাবে, তবে টাইম নিয়ে বলবো তো ঢুকবে। In a train, there are as many wagons as there are the number of seats in each wagon. একটা ট্রেনে বলছে যতগুলি ওয়াগন আছে, ওয়াগন মানে হচ্ছে এক একটা ট্রেনের যে বগি তাকে ওয়াগন বলা হয়, যেটাতে আমরা বসি, S1 S2 লেখা থাকে না, জেনারেলে কিছু লেখা থাকে না জেনারেল, তো যেটাতে আমরা বসি সেটা হচ্ছে ওয়াগন। তো এই ওয়াগন বলছে ততটা আছে যতটা সিট আছে এক একটা ওয়াগনে। আমি একটু বুঝাবার চেষ্টা করি এইটা। ধরলাম এই একটা ওয়াগনের সিট আছে 70টা, কটা, এক একটা বগিতে, চলতি ভাষায় আমরা বগি বলি এটাকে, তো একটা বগিতে 70টা সিট আছে, তো যটা সিট আছে তটা বগি আছে, তার মানে 70 সিট ওয়ালা 70টা বগি আছে, ক্লিয়ার? যত তত, যদি এটাতে যদি 30টা সিট থাকতো তাহলে 30টা বগি থাকবে, যদি 10টা সিট থাকে তো 10টা বগি, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল প্রথম লাইনটা। ইন এ ট্রেন, হ্যাঁ অরিজিনালি ধরলাম, যদি ট্রেন করে তো হবে, হয় না এরকম তো নয়, বগি লাগিয়ে দিলে হলো, লাগালেই হলো, বগি লাগালেই তো হয়ে গেল, ধরলাম 72টা করে সিট আছে, 72টা বগি লাগিয়ে তো হয়ে গেল, ওটা মালগাড়ি হয়ে গেল, কেন মানে এত বড় হয়ে যাবে, মালগাড়ির মতো লম্বা হয়ে যাবে, হয় না। চলো পরীক্ষায় দিয়েছে এটা, তো দেখো যতটা সিট আছে ঠিক তত করে আছে ওয়াগন। এবার বলছে in one of the wagon carrying 25%, তাদের মধ্যে একটা ওয়াগনে 25 জন বসে আছে,
একটা ওয়াগনে কজন বসে আছে? 25 জন। এবার এটা বলছে ইজ ফিল্ড 71.37% অফ ইট ক্যাপাসিটি। এটা মানে বোঝার চেষ্টা করো। একটা ওয়াগনে 25 জন বসে আছে, এই 25 জনই হচ্ছে ওই ক্যাপাসিটির 71.37%। আমি তো ফ্রেজ দেখতে পাচ্ছি, তো এটা দাও তো, তোমাদের এটা, তোমাদের যেটা এখানে আছে, আমি এখানে দেখতে, ও আমার, আমি কিন্তু ফ্রেজ দেখতে পাচ্ছি। তার প্রধান কারণ হচ্ছে যে আমার নেটওয়ার্কটাও দুটোই ওয়াইফাই থেকে আছে এবং ভালো নেটওয়ার্কে আছে বলে অসুবিধা হচ্ছে না। তো এইটা তোমাদের নেটওয়ার্কের ফল্ট, লোকাল নেটওয়ার্ক। হ্যাঁ, প্রসন্ন তোমার ঠিক আছে? ও ঠিক আছে, তাহলে বিষ্ণুপুরে ভালো নেটওয়ার্ক থাকে তার মানে। হ্যাঁ, তো দেখো এটা কার নেটওয়ার্ক প্রবলেম ঠিক হলো? লোকাল নেটওয়ার্ক আমি ঠিক করতে পারবো না, আমি আমার নেটওয়ার্ক ঠিক করছি। কোন সময় ক্লাস করলে সার্ভার ঠিক থাকবে আমাকে বললে আমি সেই সময় ক্লাস করাবো। তো বলো তোমরা আমাকে কোন টাইমে মোটামুটি সার্ভার চাপ কম থাকে, আমি সেই টাইমই করাবো। হ্যাঁ, আমি আহ, একটা সকালে করলে, সকালে ধরো হয় তোমাকে হয় খুব রাতে করাতে হবে, মানে 10টা 11টার পরে, তাহলে যারা গেম খেলে তারা ঘুমিয়ে যাবে, এইটা হতে পারে। বা 11টার পর অনেকেই ঘুমে যায়, এখন যারা ঘুমে থাকে তারা মোবাইল পচাচ্ছে, ঠিক আছে? তো এটা সবসময় চলছে নেটে। তো কিছু করার নাই, তাহলে ওইটা করলে তোমাকে রাত্রি 11টার পরে ক্লাস নিতে হবে, কিন্তু রাত্রি 11টার পর আমার কোনো অসুবিধা নেই, আমি এগিয়ে দিতে পারবো, বাট তোমাদের, তোমরা ঘুমিয়ে যাবে, তাই না? আর বাড়ির লোক রেগে যাবে আমার উপরে তোমাদের, মোবাইল নিয়ে যদি আওয়াজ হয় তোমাদের, তো বাড়ির লোক রেগে যাবে, এসা টাইম পাই না। দেখো যদি দেখি খুব প্রবলেম হচ্ছে, 2-4 দিন আরো দেখি, তো আমি 8টা থেকে যে 10টা করছি সেটা বাড়িয়ে 9টা থেকে 11টা করে দেবো। বুঝে বুঝে গেল? কারণ 10টা থেকে 12টা অনেকের প্রবলেম হয়ে যাবে আমার বাদ দিয়ে, কিন্তু 9টা থেকে 11টা করলে। আজকে তো ভালো নেট, কিন্তু আমার কাছে আজকে একদম পরিষ্কার নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কটা আমার কাছে খুব। চলো ঠিক আছে, এখন দেখো, এখন মনে হয় নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে। হ্যাঁ, 25 জন, একজন একটা বগিতে 25 জন বসে আছে, এইটা একটা বগি, এটাতে 25 জন বসেছে। তো বলছে এই 25 জন হচ্ছে এই বগির এত পার্সেন্ট, 25 জনই হচ্ছে বগির এত পার্সেন্ট। তার মানে এইখান থেকে তোমার খুব সহজে নাম্বার অফ পার্সেন্ট বা নাম্বার অফ বগি বেরিয়ে যাবে। কারণ 25 জন যদি এত পার্সেন্ট হয়, তাহলে 100% কতজন? এবার বলো, তাহলে একটা বগিতে কতজন বসতে পারে বেরিয়ে যাবে, আর একটা বগিতে যতজন বসতে পারবে ততটাই বগি আছে, এটাও বেরিয়ে যাবে। হ্যাঁ বা না বলো? 25 জন যদি 71.37% হয়, 25 জন, কি বললাম বলো, 25 জন যদি 71.37% হয়, তো 100% সমান যতজন হবে সেটাই হচ্ছে বগির সংখ্যা, এবং সেটাই হবে পার বগিতে সিটের সংখ্যা। কারণ এখানে বলেছে যতটা বগি হবে ততটাই সিট হবে। কি বললাম বুঝতে পারলে? এখানে তো প্রথমেই বলেছে এজ মেনি ওয়াগন, এজ মেনি সিট, দেখা নাই? তো আমি বলছি যে 71.37% যদি 25 জন হয়,
তো 100% সমান কতজন যদি বেড়ে যায় তো ততটাই ব্যক্তি আছে এক একটাতে, আর এক একটাতে ততটাই সিট আছে। এটা আগে মাথায় ঢুকেছে? কিভাবে করবো সেটা পরের বিষয়। এটা মাথায় ঢুকেছে তো? এটা তো এইটাকে এবার ভাঙানি করলে হয়ে যাবে। দেখো এটা ভাঙানি করলে হবে 5 এর 7। কি হবে? এবার হচ্ছে যে আমি সহজে বুঝে নিচ্ছি কি করে 5 এর 7, এইটা তোমাদেরকে বোঝাতে হবে। বলতে পারো? চলো, 1 এর 7 সমান কি 14 পূর্ণ 2 এর 7%। এর 5 গুণই হবে 5 14 70। কত করে হবে? তাহলে 5 গুণই হবে 6 14, তো বেশি চলে যাবে। তাহলে এটা 5 এর 7ই হবে। এবার এটা দেখার সঙ্গে সঙ্গে এটা মাথায় চলে আসবে। এবার তুমি যদি পুরো করো তো হয়ে যাবে। দেখো 14 পূর্ণ 2 এর 7 কে যদি 5 দিয়ে গুণ করো তো 70 পূর্ণ 10 এর 7 হবে। আর 10 এর 7 হবে মানে 1 পূর্ণ 1 3 এর 7, যেটা 71 পূর্ণ 3 এর 7 হয়ে যাবে। তো তোমরা কি দেখবে? শুধু এইটা দেখবে 1 এর 7 সমান 14 আছে তো, 14% আছে তো, তো 5 14 70, তাহলে 5 টাইমস আছে, তাহলে 5 এর 7 হবে। এইটুকু মাথায় থাকবে না? থাকবে না? 14 পূর্ণ 2 এর 7%, তো 14% ধর না রাউন্ড ফিগারে, তো 5 14 কত 70, তো 5 বারেই আসবে মানে 5 এর 7। বাকি যদি তুমি ক্যালকুলেশন নাও করো তো মাথায় চলে আসবে যে 14 এর 5 গুণ, এটা 5 এর 7 হবে। তো এই যে 71 পূর্ণ 3 এর 7% দেখছিলাম আমি এক্ষুনি, 71 পূর্ণ 3 এর 7%, তো এটা সমান হচ্ছে 5 এর 7। তার মানে 25 জন সমান হচ্ছে 5 এর 7 অংশ। 5 দিয়ে কেটে দাও, তাহলে 1 এর ভ্যালু হবে 5 7 35। 1 এর ভ্যালু কত হবে? 35 হবে। একটু ভিডিও সরে গেছে আমার। 1 এর ভ্যালু হবে 35। 1 এর ভ্যালু কত হবে? 35 হবে। তো 1 এর ভ্যালু হবে 35। তো 1 এর ভ্যালু যদি 35 হয় তো 1 মানে তো 100%। তার মানে নাম্বার অফ বগি আছে 35, আর এক একটা বগিতে সিট আছে 35 করে। তো এটা হলো টোটাল প্যাসেঞ্জার। যদি একটাও সিট খালি না থাকে, 35টা বগি হলো, আর এক একটা বগিতে 35 জন করে বসেছে, যদি কেউ একটাও সিট খালি না থাকে তবে। তো এইরকম ঘটনা ঘটে যে একটাও সিট খালি থাকবে না, কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায়, তাই না? বেশি ম্যাক্সিমামই হয়। হ্যাঁ, তো কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায়। তো এবার ওইটা লাস্টে দিয়েছে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি, find the maximum number of passengers that can be accommodated if it has minimum। এই যে মিনিমাম এর পরে একটা জিনিস এখানে মিস হয়ে গেছে। তো মিনিমাম 20% সিট ইজ অলওয়েজ ভ্যাকেন্ট, এটা লেখা ছিল কিন্তু এটা উড়ে গেছে। 20%। কি বলছে অঙ্কটাতে? অঙ্কটাতে বলছে যে মিনিমাম যদি 20% সিট খালি থাকে, ভ্যাকেন্ট থাকে, ভ্যাকেন্ট মানে খালি, তো কত হবে? তো 20% যদি ভ্যাকেন্ট থাকে, এটা তো টোটাল পার্সেন্ট হয়ে গেল। এখানে তো কারো প্রশ্ন নেই যে টোটাল প্যাসেঞ্জার হবে 35 ইনটু 35, তাই তো? এবার যদি তোমার এতে 20% যদি ভ্যাকেন্ট থাকে তো ভর্তি আছে 80%। এবার বলো 20% যদি ভ্যাকেন্ট থাকে তো ভর্তি কত আছে? 80%। তো 80% মানে 4 এর 5।
20% মানে 1 এর 5, তো 80%টা হচ্ছে এর 4 গুণ, তো কত হবে 4 এর 5। ব্রেনকে দৌড়াতে হবে, মাঠে যেমন রেস হয় যত স্পিডে দৌড়ায়, তো ব্রেনকে তত স্পিডে দৌড়াতে হবে। তো দেখো এবার কাটাকুটি করলে অ্যান্সার হয়ে যাবে 35 ইন্টু 28 সমান হচ্ছে 70 ইন্টু 14, আর 7 14 98, 980। তো 980 হচ্ছে অ্যান্সার। প্রথম থেকে লাস্ট অব্দি এটা হচ্ছে টোটাল। 35টা কিভাবে বেরোলো বুঝতে পারলে না পাওয়া নেই? ও, এটা হচ্ছে ওখানে বলা আছে যে যতগুলো বগি আছে এক একটাতে ঠিক ততটা করেই প্যাসেঞ্জার আছে। তো যদি 35টা প্যাসেঞ্জার এক একটাতে হয় তো বগিও হবে 35। হ্যাঁ না বলো? তাহলে টোটাল প্যাসেঞ্জার 35 ইন্টু 35। যদি আমাকে জিজ্ঞেস করতো নাম্বার অফ প্যাসেঞ্জার কত, তো আমি বলতাম 35 ইন্টু 35। ইফ নো ভ্যাকেন্ট ইজ ফাউন্ড, এই যদি লেখা থাকতো, কিন্তু ওখানে লেখা আছে কি টোটাল প্যাসেঞ্জার আসেনি, 20% ভ্যাকেন্ট আসছে, বুঝা গেল? তার মানে 20% বাদ দিতে হবে। তো আমি যদি 20% বের করে বাদ দিব তো সময় বেশি লেগে যাবে। তো আমি কি করলাম 20% আগে বাদ দিয়ে আছে 80%, তো ডাইরেক্ট 80%-এ বের করে দিলাম। কি বললাম বলো? হ্যাঁ 20% ভ্যাকেন্ট আছে, 80%। এবার 80% মানে 4 এর 5, তো এটা 5 7 35, তো এটা 35 ইন্টু 28 হলো, হলো? এবার এই গুণটাকে সহজে কিভাবে করেছি সেটা দেখে নাও। যখনই 5 ওয়ালা সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে দিবে, আর এটাকে 2 দিয়ে ভাগ করে দিবে। তো এটা হয়ে গেল 35 গুণে 70, আর এটা 2 দিয়ে ভাগ করলে 14 হয়ে যাবে। এবার দেখো নামটা তোমার হাতের মুঠোয় চলে এলো, 7 14 98, 980। এই নামটা এখানে আসছিল না বলে করলাম। আমি আরো অনেক রকম ভাবে করে দিতে পারি, বাট অতটা তোমার এখন মানে তোমার সামনে নেও তো বলে আর অত বলছি না, যতটা বুঝতে পারবে ততটা বলছি। তো এটা ক্লিয়ার হয়ে গেল সবারই? এটা কঠিন অঙ্ক ছিল, এটা এসএসসি ছাড়া অন্য কোনো পরীক্ষায় আসবে না, বুঝা গেল? ডব্লিউবিসিএস ও এরকম টাইপের কোশ্চেন আসে না, সিজিএল এর কোশ্চেন। আমি সিজিএল অবধি রেডি করে দিচ্ছি সবাইকে ম্যাথে, যাতে তোমাদের ম্যাথ সম্পর্কে কোনো ভয় না থাকে, তো সাহস করতে পারবে ম্যাথ, কারণ ম্যাথ বাদ দিয়ে বাকি সাবজেক্ট একটু যদি পরিশ্রম করো তো নিজেরা তৈরি করতে পারো। কেন ভালো ভালো বই আছে, সেই বইগুলো পড়লে হয়ে যাবে, একদিনে না হলে একদিন না একদিন হয়ে যাবে পরিশ্রম করলে। বাট ম্যাথটা কি হয় যে ম্যাথে শর্টে হয় না, ম্যাথটাও হয়ে যায়, শর্টে হয় না। এটাই সবচেয়ে বড় প্রশ্ন ছিল এটাতে। এই 15 অঙ্কটা আমি কালকে করিয়েছি অন্যভাবে, মানে এই অঙ্কটাই ছিল সেম, এখানে দেওয়া আছে, তো তোমরা এটা পারবে, কিন্তু ইংলিশে লেখা আছে হয়তো মানে বুঝতে পারবে না বলে হবে না, তো আমি তোমাদেরকে মানে বলে দিচ্ছি। বলছে রাহুলের স্যালারি 16.23% কম রামুর থেকে, তো রামুর কত বেশি মনে পড়ছে? এটা এ এর আয় বি এর আয় অপেক্ষা 20% কম বা বেশি বলেছিলাম। তো বি এর আয় এ এর আয় অপেক্ষা কত কম কালকে করাইনি এরকম একটা অঙ্ক? কালকে একটা অঙ্ক করেছিলাম যে এ এর আয় বি এর আয় অপেক্ষা এত পার্সেন্ট বেশি, তো বি এর আয় এ এর আয় অপেক্ষা কত পার্সেন্ট কম, তো ওই ওই ব্যাপারই তো অঙ্ক। বলছে ইফ রাহুল স্যালারি ইজ 16.23% লেস দেন রামু, রামু রাহুল Profit and loss. রাহুল স্যালারি বলছে রামু থেকে 16.23% কম,
তো 16.2-3% মানে হচ্ছে 1/6। 16.2-3% মানে কত? 1/6। অর্থাৎ রামুর যদি 6 হয় তো ওর হবে 1 কম 5। হলো? তো এবার 1/6টা তখন কি দাঁড়াবে? 1/5। তো এর 6 যেমন 1 কম, তো 5 ওর 1 বেশি। এবার বলছে হাউ মাচ ইজ মোর দেন রাহুল। তো রাহুল স্যালারি ইজ 16.2-3% লেস দেন রামু। তো যার যার অফ বাইরে বলবে সেটা নিচে ধরতে হবে। তো এটা হচ্ছে রামু। রামু যদি 6 হয় তাহলে রাহুলের স্যালারি হবে 1 কম মানে 5। তো এর যেমন 6 1 বেশি, তাহলে 5 1 কম হচ্ছে। if রাহুল স্যালারি 16.2-3% লেস দেন রামু, অর্থাৎ রামুর যদি 6 টাকা হয় তাহলে এর 1 টাকা কম হবে, অর্থাৎ রামুর হয়ে গেল 5 টাকা। হলো? স্যালারি কত? 5 টাকা। তো এবার এটা হচ্ছে কার? হচ্ছে রাহুলের, তাই তো? প্রথমে রাহুল বলেছিল, এটা রাহুলের। তো এবার লাস্ট লাইনটা কি করব দেখো, বলছে by how much does Ramu's salary is more than Rahul? রামুর স্যালারি রাহুল থেকে কত বেশি? হ্যাঁ, তাহলে 5 1 বেশি, এত 5। তো 5 যদি 1 বেশি হয় তো 20% হবে। তো এই অঙ্কটা কালকে করাইনি আমি? 3 নম্বর করেছিলাম এ এর আয় বি এর আয় অপেক্ষা, এরকম একটা অঙ্ক করেছিলাম। ইনকাম অফ এ ইজ 20% মোর দেন ইনকাম অফ বি। ওই জিনিসটাই তো বটে। এটা একটা মোর বলে একটা লেস আছে। হ্যাঁ, এখানে এ বি এর জায়গায় রামু আর রাহুল দেওয়া আছে, বুঝা গেল? দেখো এটা পারবে? একই রকম অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে। P is 6 times large as Q. How much percentage is less Q is than P? P is 6 times large as Q. হলো? তো এবার বলছে Q কত? তো 6 টাইম লার্জ মানে কি? এটা 6 হলে এটা 6 1 বেশি। 6 P is কি বলেছে? 6 টাইম লার্জ। P is পড়ো আবার। P is 6 টাইম লার্জ as Q, অর্থাৎ Q যদি 6 হয় তো P is 6 টাইম লার্জ as P is 6 টাইম লার্জ as Q। হলো? তো Q থেকে P 6 টাইম লার্জ মানে একটা 1 হলে এটা 6 হবে। এটা একটা 1 হলে একটা 6 হবে। হুম? এখানে বলেছে P is 6 টাইম লার্জ as Q। হ্যাঁ, তো এখানে কি Q হবে না, এটা P হবে। P যদি তোমার ধরলাম P is 6 টাইম লার্জ, তাহলে P টা বেশি as Q। তো Q কে 1 ধরে নাও, হলো? তো P হয়ে যাবে 6। এবার বলছে হাউ মাচ Q is less than P, কি করবে বলো? কি করবে বলো? একটা বেশি হলে একটা কম, তাহলে 6 কি হবে? 6 5 টাকা হবে, তাই তো? এখানে যেমন ধরে নাও 1 হলে 6 হবে, তার মানে Q যদি 1 হয় তো P হবে 6। তো এখানে 6 টাইম হয়েছে। তো এবার এখানে
এখানে লার্জ বলাটা ভুল ছিল, লার্জ হবে না, লার্জ মানে 7 হতো তাহলে, তো বেশি বলতে হয়, 6 টাইমস বলতে হতো, লাস্টটাকে ওটাকে বোঝাচ্ছে 6 টাইমকে। তো এবার এই 6 হলে 1 5 বেশি হচ্ছে না, তোমার কাছে 1 টাকা আছে আর একজনের কাছে 6 টাকা আছে, তো এবার বলো ক টাকা বেশি? 5 টাকা বেশি। তো 6 ক টাকা বেশি? 5 টাকা বেশি। তো 6 এর 5 টাকা বেশি মানে 5 এর 6। এবার না বলো, এবার 5 এর 6 মানে কি? একটু আগে পড়েছিলাম, মনে পড়ছে? 83 পূর্ণ 1 এর 3%, দেখে চিনে নিয়েছো তোমরা, দেখো এটা 5 এর 6 মানে 1 এর 6 এর 5 গুণ, 1 এর 6 সমান 16 পূর্ণ 2 এর 3%, এর 5 গুণ হবে 500 লং 80, আর 5 দুনি 10, এই 10 এর 3টা হয়ে যাবে 3 পূর্ণ 1 এর 3, তাই তো? এটা হবে 83 পূর্ণ, একটা জিনিস তোমরা ফলো করে দেখেছো যে একই জিনিস বারবার আসছে, আগেও 83 পূর্ণ 1 এর 3 কখনো প্রশ্নতে আসছে, কখনো উত্তরে আসছে, তাই তো? মানে এই ভগ্নাংশগুলো ফিক্সড আছে অঙ্কতে, করতে করতে যখন বেশি করবে, প্র্যাকটিস করবে, 400-500 ম্যাথ একটা চ্যাপ্টার উপরে করবে, তখন হবে। দেখো একটা জিনিস মাথায় রাখো, এইরকম ঘটনা ঘটবে না যে তুমি 20টা বা 30টা অঙ্ক করলে আর তোমার অঙ্ক খুব ভালো হয়ে গেল, এইরকম আশা করিও না। তোমাকে 200, 300, 400, 500 পার চ্যাপ্টার থেকে অঙ্ক করতে হবে, তবে অঙ্ক ভালো হবে। আর ওই অঙ্ক হয়ে গেলে তুমি মানে অঙ্ক আর কোন অঙ্ক আটকাবে না আর কি, বুঝে গেল? এত ক্লিয়ার হয়ে যাবে, তোমার কোন অঙ্ক আটকাবে না, এতটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 18টা ছিল, 17টা করে, 17 নাম্বারটা করাচ্ছি। 17 নাম্বার বলছে if 60% of the student in a school are boys and the number of girls is 972, 60% বলছে বয়েজ আছে, তার মানে 40% হবে গার্লস, হ্যাঁ বা না বলো? যদি 60% যদি বয়েজ হয় তো 40% গার্লস হয়ে যাবে, এই 40% সমান বলে দিয়েছে 972, ঠিক আছে? তো এবার এবং বলে দিয়েছে and the girls is 972, তাহলে 40% এই 972। তো হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দা স্কুল, তো স্কুলে বয়েজ কত আছে বলো? তো বয়েজ কত আছে বলো? 60%। তো আমরা তো জেনে গেছি 40% মানে কত? 972। তো এবার 40 এর অর্ধেক কত হয়? 20, আর ওই 20 এখানে যদি যোগ করে তো 60 হবে কি হবে না? 60% মানে কি 40% প্লাস 20%। তো যদি 40% যদি 972 হয় তো 20% হবে 436। এবার বলো, কে কে বুঝতে পারে না বলো এটা? 40% যদি 972 হয় তো 20% কত হবে? ওর অর্ধেক হবে। তো 900 এর অর্ধেক হচ্ছে 450, আর 72 এর অর্ধেক হচ্ছে 36। তো বাস এটা যোগ করলে আমার অ্যানসার চলে আসবে, কারণ এটা তোমার 40% আর এইটুকুটা হচ্ছে 20%, দুটো যোগ করলে কত হয়ে যাবে? 60%। কাটাকুটি থেকে কিভাবে পালাবে, কিভাবে সহজে করবে, সেই সিস্টেমগুলো শিখে রাখো। কাটাকুটি কিন্তু মেন, কাটাকুটি কিভাবে শর্ট করে দিচ্ছি আমি সেটা তোমার চেষ্টা করো। তো আমি এইভাবে করে দিলাম 6 2 8, 7 3 10 5 15, 5 7 1, 9 4 13 1 14, তো এটা হলো 1458। দেখো 1458 এ বি সি তে নেই, কিন্তু ডি তে আছে NOT, নান অফ দিস। তো আমার অ্যানসার হবে নান অফ দিস।
কঠিন ছিল অঙ্কটা? এই অঙ্ক কঠিন ছিল? সোজা ছিল এটা? এটা আমি আরো সোজা করলাম এইভাবে করে, তাই না? তাহলে আরো সোজা হয়ে গেল। চলো একটা কঠিন অঙ্ক দিয়ে আজকে লাস্ট শেষ করবো আজকে ক্লাস। এই 800 নাম্বার অঙ্ক। সব অঙ্কগুলোই সিজিএল এর আছে, হ্যাঁ, কিছু কিছু প্রিলির আছে, কিছু মেনের আছে। বুঝতে পারলে কি বললাম? তো এই অঙ্কটা হচ্ছে মেনের, যেটা খুব কঠিন লাগবে সেটা হচ্ছে মেনের, দেখালাম। তো সিজিএল প্রিলি অবধি তোমরা রেডি হয়ে গেছো। তোমরা যদি ভাবো যে আমি সিজিএল প্রিলি পরীক্ষা দিব, তো প্রিলিতে পাস করে যাবে। এবার মেনের জন্য এরকম কিছু অঙ্ক করালে মেনও পাস করতে পারবে। বাট সিজিএল কেউ এখানকার ছেলে মেয়েরা কেউ ইন্টারেস্টেড নয়, প্রথমেই ভয় পেয়ে যায় যে সিজিএল মানে হচ্ছে ওর জন্য নয়। তো আমাকে বলো, সিজিএল যারা পরীক্ষা দিবে তারা কি চীন থেকে আসবে না জাপান থেকে আসবে? সব ইন্ডিয়ানেরই ছেলে, তাই তো? এই সব ইন্ডিয়ান কেউ বিহার থেকে বেশি যাচ্ছে, বিহার ঝাড়খণ্ড এগুলো থেকে বেশি যাচ্ছে। আর দিল্লির সাইডে আছে কিছু, এলাহাবাদে আছে, এগুলো মানে ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে সিজিএল এ বেশি যায়। রাজস্থানে আছে, ওখান থেকেও যায়। পশ্চিমবাংলায় খুব কম আছে, পশ্চিমবাংলায় সিজিএল এর খুব কম আছে, তো কেউ পরীক্ষায় দেয় না। সিএইচএস অব্দি যায় কিন্তু সিজিএল দেয় না। আর মানে যারা সিজিএল দেয় তারা 5 বছর 6 বছর 7 বছর ধরে সিজিএল এর প্রিপারেশন করে, একদম দিল্লিতে গিয়ে পড়েই থাকে দিনরাত এক করে। দিল্লিতে টিউশন ফি যা আছে তার থেকে বেশি থাকার খরচ আছে আর খাওয়ার খরচ আছে। হ্যাঁ, হ্যাঁ, তো থাকা খাওয়াটা বেশি। হ্যাঁ, দিল্লিতে খুব কস্টলি জায়গা, মানে থাকা খাওয়া চাপ আছে, সবার ক্ষেত্রে সম্ভব হয় না, ঠিক আছে? তো সবাই দিল্লি যেতে পারে না, আবার 5 বছর 7 বছর ধরে থাকছে, মানে বুঝতে পারছো? তো তুমি যদি রামপুরহাটে বসে যদি ওই রকম ম্যাথ তুমি পেয়ে যাও, যেখানে আমি তোমাকে শেষ করে দিতে পারবো, তো তোমরা যদি একটু সাহস করো তোমাদের দিল্লি যেতে হবে না, রামপুরহাট থেকে আমরা ডাইরেক্ট চাকরিতে পাঠিয়ে দেবো। অনেক ছেলে চাকরি করছে, কিন্তু আমি এখন সিজিএল কাউকে করাতে পারিনি, কারণ কেউ তো পরীক্ষায় দিয়েছে না সিজিএল এর। আগামী দিন আমার টার্গেট আছে ছেলে মেয়েদেরকে যে সিজিএল এ কিছু ছেলে মেয়ে করাবো। আমাকে বলো, আমি একটা কথা আবার রিপিট করছি, সেই টাপ কি চীন থেকে আসে ছেলেরা? ইন্ডিয়ার ছেলে তো নাকি? বেতনও তো অনেক বেশি আছে। হ্যাঁ, তাহলে ওই যে তোমার সিবিআই চলে আসছে না ধরতে, হ্যাঁ সিজিএল থেকে ওগুলো, বুঝতে পারছো তো? নেতা মন্ত্রীকে ধরিয়ে ধরে কিছু করতে পারছে না, এতটা পাওয়ার। তো ওইখান থেকে ওরা প্রমোশন পেয়ে ওই র্যাঙ্কে অফিসার হয়ে আসে। তো তারা নেতা মন্ত্রীকে ডাইরেক্ট এসে অ্যারেস্ট করেছে, সিবিআই বড় বড় যে আছে। তো বুঝতে পারছো কতটা পাওয়ার আছে আর আছে। কিন্তু এবার অত পাওয়ার পেতে গেলে তোমাকে তো ধরলাম পরিশ্রম করতে হবে, হ্যাঁ? পরিশ্রম ছাড়া হবে? তুমি বাড়িতে ধরলাম 5,000 মানে 200 ওয়াটের বাল্ব জ্বালাবা, তো তোমার বিদ্যুৎ খরচটা কি কম হবে? বেশি হবে। যত বেশি আলো দিবে তত তোমার খরচটা বাড়বে। তো তোমাকেও এখানে পরিশ্রম করতে হবে। চলো 800 নম্বর অঙ্কটা করে আজকে ক্লাস শেষ করবো। এবিসিডি পারচেজ এ পেন ফর রুপিস 56,000। 56,000 নাই, লাখ আছে নাকি? হ্যাঁ, 56 লাখ। হ্যাঁ, তো এবিসিডি পারচেজ এ পেন ফর রুপিস 56 লাখ। The share of BCD 466% of A। এখানে পেন বলতে লেখার পেন নয়, হ্যাঁ? কে বলতে পারবে পেন মানে কি? এই পেন মানে না, এটা গিফট নয়, এটা নয়। ফোয়ার বলা হয়, ফোয়ার। গ্রামে কি বলো জানি না।
ধরো তোমার বাড়িতে যে গরু ছাগল আছে, ওই গরু ছাগল যদি তোমার মাঠের ধান খেয়ে নেয়, তুমি ওর নামে কেস করতে পারবে না গরুর নামে, বুঝা গেল? আর ওকে লাঠি মারতেও পারবে না। তো তুমি কি করবে? তোমার তো ক্ষতি তো করেছে গরুটা, তো তোমাকে কি করতে হবে, ওইটাকে নিয়ে গিয়ে, এদের একটা জেল আছে, সেই জেলটার নাম হচ্ছে খোয়ার, তো ওইখানে গিয়ে রেখে দিতে হবে। এবার যার গরু হারিয়ে যাবে, আমাদের লোক হারিয়ে থানায় খুঁজি আমরা, ঠিক আছে? তো এবার যার গরু হারিয়ে চারদিকে খুঁজে দিয়ে না পাই, তো প্রথমে খোয়ারে যাবে, দেখবে হ্যাঁ গরুটা আপনার রাখা আছে। এবার যখন খোয়ারে যাবে, তখন ওকে সহজে ছাড়বে না, ওই লোকটা ওকে রেখে গিয়েছে, তার স্লিপ দেবে ওকে, আর কত টাকা খরচা হয়েছে ওই লোকটা একটা দরখাস্ত দিয়ে লিখে চলে যাবে। ওই টাকাটা ওকে পে করতে হবে খোয়ার মালিককে, এবং ওই যে গরুকে খাওয়ানো এক্সট্রা দুদিন, ওটা ওকে দিতে হবে। আর যে টাকাটা নষ্ট করে দিতে হবে, দুদিন পরে সে যখন আসবে, তো যা নষ্ট করেছে সে টাকাটা নিয়ে যাবে। এটা হচ্ছে খোয়া, বুঝা গেল? তো মানে গরু ছাগল বেড়ার জন্য সরকারি সিস্টেম করা আছে, তো এটা ডাক পড়ে, ডাকে দেওয়া হয়। তো এখন খোয়ার আছে কিনা জানি না, আছে তোমাদের ওখানে? আমি খুব ছোটবেলায় দেখেছি, রামপুরহাটে একটা ছিল। হ্যাঁ, তো এই খোয়ার করার উদ্দেশ্য হচ্ছে ওইটাই, যে গরু ছাগল যদি কিছু নষ্ট করে দেয়, তো ওর মালিককে দিতে হবে, ওটা ওকে দিতে হবে না, বুঝে গেল? তো ওই খরচাটা মালিককে দিতে হবে, কারণ মানুষের ব্রেন সবচেয়ে মানে উন্নত, তো যে ছাগল পুষবে গরু পুষবে তাকে দিতে হবে। চলো, তো ওই পেন হচ্ছে এখানে, তো এই পেন বলছে যে 56 লাখ টাকা আছে। দ্য শেয়ার অফ বিসিডি 460% অফ এ। তার মানে তুমি বলতে পারো এ, বি, সি আর ডি, এটা মিলে হচ্ছে 56 লাখ। আমি এর লিখে দিলাম, অত সুন্দর লিখলাম না, অসুবিধা আছে? 56 লাখ, এর মানে লাখ, ঠিক আছে? তো আমি অত জিরো লিখে সময় নষ্ট হবে বলে এর লিখলাম। তো এবার বলছে যে the share of BCD 460% of A। BCD টা বলছে A 460%। BCD টা কি বলছে? A 460%। তো A 460% টা কি, এবার বোঝার চেষ্টা করো। তোমরা না খুঁজে রাখবে, কালি আছে কোথাও, মুস্কান, ঠিক আছে? কালি আমি এখানে পাচ্ছি না, কালি এনেছিলাম আমি। তো বিসিডি হচ্ছে এ 460%। তো আমাকে বলো, তোমরা আগে জেনেছো 100 মানে 1, তো 400 মানে কত? 4। আর 20% মানে 1 এর 5, 20% মানে 1 এর 5, তো 60% মানে 3 এর 5। এবার না বলো, 20% মানে 1 এর 5, তো 60% সমান কত? 3 গুণ, তো 3 এর 5। এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের সবাই? বলো, 400 মানে হচ্ছে 4, আর 60%, তো 20% মানে 1 এর 5, তো 60% আর 3 গুণ, তো 3 এর 5, এটা হলো 4 পূর্ণ 3 এর 5। তো 4 5 20 আর 3 কত? 23/5, তাই তো? তার মানে 23, একে আমি কি লিখবো? 23/5। তো কার এর বলেছে? এর। তো এ যদি 5 হয়, তো বি সি ডি মিলে হয়ে যাবে 23। হ্যাঁ বা না বলো? এ যদি 5 হয়, তো বি সি ডি মিলে কত হয়ে যাবে? 23। তো এবার বলো তো, এই যদি আমি যোগ করে দিই, তো এখানে আছে বি সি ডি আর এখানে আছে এ, তো সব মিলে কত হয়ে গেল? এ বি সি ডি। তো এ বি সি ডি সমান কত এখানে? আর 28 এর জায়গায় কত আছে? তাহলে কত গুণ? দ্বিগুণ, 2 টাইমস। তাহলে 5 এর ভ্যালু কত হবে? 10। তার মানে এ এর ইনভেস্ট হচ্ছে 10 লাখ টাকা। এর ইনভেস্ট কত? 10 লাখ। বুঝা গেল এটা? না বুঝতে পারলে না? এটা হচ্ছে 23 এর 5,
তো 23 আর 5 28, 28 এর ডবল আছে 56, এটা এবিসিডি এটাও এবিসিডি, তাহলে 56 আর 28 এর ডবল 56, তাহলে 5 এর ডবল 10, তাহলে এ কত ইনভেস্ট করেছে 10 লাখ টাকা। এবার নেক্সট লাইনে পড়ো। এবার বলছে the share of ACD is 366.66% of B। ACD বলছে 366.66% of B, হলো? তো আমরা যেটা দেখেছি 300 মানে 3, 300 মানে 3, আর একের 3 কে যদি আমরা ভাঙি এটা হবে 33.33%, যেটা একের 3 করছিলাম না, ওই দশমিকে আনি তো কত হবে বলো? একের 3 কে যদি দশমিকে আনি তো 0.33 হবে। তো একের 3 সমান 33.33। তো এবার একে যদি 2 দিয়ে গুণ করো তো কত হয়ে যাবে? 66.66 হবে না? হবে না? তো একের 3টা তখন কি হয়ে যাবে? 2 এর 3। বুঝা গেল এটা না বুঝা যায়নি? কি বললাম বলো? 33 পূর্ণ একের 3%, একের 3 সমান 33.33%, হলো? এটা এটা জানা আছে না জানা নাই? হ্যাঁ, তো এবার 2 এর 3 সমান কি করতে হবে? 66.66 হবে। তাহলে 66.66% কে আমি কি লিখবো? 2 এর 3, হলো? আর 300 তে 3 লিখবো। তো 3 প্লাস 2 এর 3 মানে 3 3 9 আর 2 কত হচ্ছে বলো? 11 3 যোগ করো কত হচ্ছে? 14 এর কত গুণ? তাহলে বি এর ভ্যালু কত হবে? তাহলে বি হচ্ছে 12 লাখ। বুঝাচ্ছি টাইম নিয়ে বলে টাইম লাগছে, কিন্তু এটা মানে বেশি সময় লাগবে না, 20-30 সেকেন্ডে হয়ে যাবে। খালি এটা বেশি প্র্যাকটিস করলে হবে, বাড়িতে বসে থাকলে হবে না। চলো এবার 3 নম্বরে পড়বো, সিজিএলের মেনের অঙ্ক কিরকম আসে একবার দেখে নাও। মানে এই অঙ্কগুলো করলে ডব্লিউবি পুলিশ তোমাকে ডেকে চাকরি দিয়ে দেবে, জানো না? এত সহজ হয়ে যাবে অঙ্কগুলো যে কিছু মনেই হবে না। এবার দেখো বিএন, the share of C is 40% of ABD। ABD এর 40% হচ্ছে C, কি বললাম? তো 40% মানে কত? 2 এর 5। 40% মানে 40% মানে 2 এর 5, অর্থাৎ ABD মিলে যদি 5 টাকা নেয়, ABD মিলে যদি 5 টাকা নেয় তো C হবে 2 টাকা। তো 2 আর 5 কত হচ্ছে? 7 এর কত গুণ এটা? তো 2 এর 8 গুণ কত হবে? 16। তো C হলো 16 লাখ। বাস যোগ করে দাও, হয়ে গেল অঙ্ক। 10 12 আর 16 কত হচ্ছে? 38 লাখ। কত হচ্ছে? এ বি সি মিলে হচ্ছে 38 লাখ, আর চারজন মিলে আছে 56 লাখ। তো এখান থেকে 56 থেকে যদি 38 বাদ দিয়ে দিই তো এটা কার বেরোবে? কার বেরোবে? ডি এর বেরোবে। এটাই জিজ্ঞেস করেছে, the share of D 18 লাখ। 366 বলছো এটা? 366.66% যেটা আছে না, এটা হচ্ছে 33.33%, মানে হচ্ছে একের 3, হ্যাঁ? তো একে যদি 2 দিয়ে গুণ করো তো 66.66% হয়ে যাবে, এটা 2 এর 3। আর 300 মানে 3, তো 3 পূর্ণ 2 এর 3 হলো, তাহলে 11/3, 11 3 যোগ করলে কত হয়? 14 4 গুণ হচ্ছে 56,
তাহলে 3 এর 4 গুণ কত হবে? 12। এই জন্য সিটা হচ্ছে 12। 16 কোথায় পেলাম? কত গুণ ছিল? বি ছিল, এটা বি, সি ছিল না, এটা বি। সি তো এইটা। হ্যাঁ। হুম হুম। 7 এর 8 গুণ হলো। কেন, তার কারণটা হচ্ছে যে এ বি সি ডি বলছে যদি 40% হয়, তো এখানে সবগুলো বলেছিল এদের সঙ্গে, এটা উল্টো করে বলেছে। এ বি ডি এর 40% বলছে সি, মানে এ বি ডি টা বেশি হবে, হ্যাঁ বা না বলো? হ্যাঁ। হুম। হ্যাঁ, আমি দেখো আরেকভাবে খুব সহজ করে করলে ক্লিয়ার হবে। 40% 2 এর 5 তো। তো আমি যদি এইভাবে লিখি, আমি একটু বাড়াচ্ছি তাহলে তোমাদের মানে বুঝাবার জন্য। 2ABD সমান হচ্ছে 5C, হ্যাঁ বা না বলো? তো আমি যদি বলি ABD বাই সি সমান 5/2, তাহলে সি 2 হলে ABD হবে 5। ক্লিয়ার হলো? তো এইটা আমি এইভাবে একবারে করেছিলাম। তো এটা হচ্ছে সিজিএল এর মেন। আর যদি ডব্লিউবিসিএস মেনও এরকম কোশ্চেন আসেনি, বাট সিজিএল মেনে এরকম কোশ্চেন কিছু এসেছে। তো দেখো, তোমাদের সিজিএল মেনের অঙ্ক যদি করে নাও তাহলে সুবিধা হয়ে যাবে। সব দিনই যে আমি সোজা অঙ্ক করব কোনো মানে নেই। তো কিছু কঠিন অঙ্ক, কিছু সোজা অঙ্ক করলে একটু ব্রেন শার্প হয় আর কি, বুঝা গেল? তো সব ফাইল করে করব, বুক 1 আর বুক 2 একসঙ্গে করছি। তো এটা হচ্ছে বুক 2 এ ছিল আমার। তো এখন যেহেতু প্রচুর সময় আছে আমাদের, কারণ তোমাদের আগে ক্লাস একদিনে সপ্তাহে 2 দিন হচ্ছিল, যেখানে সপ্তাহে তোমরা আমাকে 6 দিন পাচ্ছ। তো এবার 12 দিন পেয়ে যাবে, কারণ সকালেও একটা করে ক্লাস করাবো আমি। তো সেটাও পেয়ে যাবে। ওটা কাল থেকে প্ল্যানিং করছি করাবো। তো যেটা করাবো সেটা হচ্ছে অফলাইনে করাবো। তো কালকে আমি কাউকে ডাকছি না। আহ, আজকে রাতে প্ল্যানিং করি, কালকে এমনি ফাঁকাতেই ক্লাস নিয়ে নিব। তারপরে দু একজন আশেপাশে যে খুব কাছাকাছি থাকবে, তো রুটিন অনুযায়ী কাছাকাছি যারা ভার্সলা পড়া বাড়ি বা নিজের বাড়ি ঠিক টাইমে 5-10 মিনিট যেতে পারবে, এরকম কিছু ছেলে মেয়েকে ডেকে আমি কোচিং এ স্টার্ট করে দিচ্ছি সকালবেলা একটা। কারণ আমি প্রতিদিন সকালে তো যাচ্ছি ওখানে। তো যখন যাচ্ছি তখন ওই ক্লাসটা ভাবলাম যে করিয়ে দিব। তো সকালেও একটা ক্লাস হয়ে যাবে, আর রাতে যেভাবে চলছে সেভাবে হবে। হ্যাঁ। ওই ক্লাসটা তোমার বাড়ি কোথায় বলো? বসুয়া থেকে সকালে আসতে পারবে তো? কালকে আমি ডব্লিউবিপি কিছু অঙ্ক করাবো ওখানে, ঠিক আছে? কালকে যে অঙ্কটা করাবো ওখানে, তো ডব্লিউবিপি কিছু অঙ্ক করাবো, কিন্তু ওই অঙ্কটা যেটা হবে সেটা তো অফলাইনে হবে। আহ, তো অফলাইনে হলে আমি ওই অঙ্কটাকে ভিডিও করে যেভাবে ক্লাসে হচ্ছিল, হ্যাঁ, তা ওই ভিডিও করে পাঠিয়ে দেবো। এবার যারা আশেপাশে আছে তারা যদি এসে বসতে পারে তো বসতে পারে। কারণ এখন লকডাউন একটু শিথিল হয়ে গেছে, লকডাউন আর বেশি কড়াকড়ি করছে না। আর আজ থেকে তো কিছু শিথিল করেছে, বলেছে যে তোমার স্টেশনারি দোকান বা আদার্স যেগুলো রিটেলের দোকান সেটা 12টা থেকে 3টে অবধি খোলা থাকবে। তো এরকম, আর আমি তো 8টা থেকে 10টার মধ্যেই করছি, যে সময় খোলা থাকবে সবটাই। ওখানে 8টা থেকে 10টা কিছুই বারণ নাই, সবটাই খোলা থাকবে। তো ওই ওই সময়টা নিচ্ছি আমি। ওই সময়ের মধ্যে ছেড়ে কারো অসুবিধা হবে না। তো আমি ওখানে কাল থেকে, কালকে আমি করাবো। কালকে কি বার? বুধবার। হ্যাঁ, তো আমি আমি কি করব বলে দিচ্ছি আমি তোমাদেরকে। 2 দিন করাবো ডব্লিউবি পুলিশের, 2 দিন করাবো যারা নতুন আছে তাদের, আর 2 দিন করাবো যারা অ্যাডভান্স ছেলে আছে তাদের। এ হচ্ছে হিসাব, বুঝা গেল? যাতে সবটাই কভার হয়। মানে যারা অ্যাডভান্স, যাদের বেসিক হয়ে গেছে তারা তো বোরিং হবে। তো ওদেরকে কঠিন অঙ্ক দিলে ওরা খাবে।
ওরা ওই অঙ্কগুলি করতে চাইবে। আর যারা একদম কিছু জানে না তাদেরকে কঠিন অঙ্ক দিলে ঘুম লাগবে। যেমন ধরো আজকে কিছু ছেলেমেয়ের এই 18 নম্বর অঙ্কতে ঘুম লেগেছে, তাই না? তো তো কিছু টাফ অঙ্ক থাকে। তো ঠিক আছে, আজকে এতটাই। আমি ক্লাসের পরে এক্ষুনি একটু পরে 5 মিনিটের মধ্যেই আমি গ্রুপে এর পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। তো তোমরা আস্তে আস্তে কুইট হয়ে যাও। সি এর ভ্যালুটা তুমি সহজটা বুঝতে পারবে না। সি এর ভ্যালুটা সি এর ভ্যালুটা আমি দেখাচ্ছি। সি হচ্ছে 40%। 40% মানে হচ্ছে 40% মানে কি? 40% হচ্ছে এ বি ডি এর। তো এ বি ডি এর 40%। 40% মানে তো এক্ষুনি কি বললাম, 2 এর 5, তাই তো? তো 40% এর 2 এর 5 হচ্ছে সি। তো আমি যদি এভাবে করি এ বি ডি ইজ টু সি, তো এই ঘরটা ওইদিকে গেলে উল্টে যাবে, 5 এর 2 হয়ে যাবে। তো সি এর ভ্যালু 2 হলে এ বি ডি হবে 5। সি এর ভ্যালু 2 হলে এ বি ডি হবে 5। তো এ বি সি ডি কত হবে? 7। 7 এর 8 গুণ এটা 56। তো 2 এর 8 গুণ হবে 16। ঠিক আছে, তো আজকে ক্লাস এতটাই হলো। আমি একটু পরে পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি, তোমরা কুইট হয়ে যাও। 10 মিনিটের মধ্যে তোমরা পিডিএফটা পেয়ে যাবে।